ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? চিন্তিত ভঙ্গিতে চলন্ত রাস্তায় পাশ ঘেঁষে হেঁটে চলেছে নিধি। চোখ জোড়া পানিতে টইটুম্বুর, কপালে চিন্তার গাঢ় ভাঁজ। ঠোঁট ভেঙে কান্না আসছে তার, তবুও কোনো মতে নিজেকে সামলিয়ে চলেছে। সোজা হেঁটে পার্কের দিকে এগিয়ে যায় সে। পার্কের বেঞ্চের এক কোণে গুটিসুটি মেরে বসে। সময় আস্তে আস্তে প্রবর্তন হচ্ছে, বেলা বাড়ছে ক্ষণে ক্ষণে, তবুও নিধির মাঝে তোড়জোড় নেই। সে চিন্তিত ভঙ্গিতে বসে আছে পার্কের মধ্যে, চোখ জোড়ায় নানান দিকে ছুটে চলেছে। হঠাৎ পেছন থেকে অনেকগুলো বাচ্চাদের চেঁচামেচির আওয়াজ আসে। নিধি কৌতূহলবশত সেদিকে তাকায়। একজন অল্প বয়সী ছেলে দরিদ্র বস্তির বাচ্চাগুলোকে খাবার বিতরণ করছে। ছোট বাচ্চাগুলোকে কাছে টেনে নিজের হাতেই খাইয়ে দিচ্ছে। ছেলে মেয়েগুলো আনন্দে আত্মহারা, তারা হাসি খুশি মনে লাফালাফি করছে। ছেলেটা সবগুলো খাবার তাদের মাঝে বিলিয়ে দেয়। নিধি মনোযোগ দিয়ে সবকিছু লক্ষ্য করছে। তার মনটা হঠাৎই ভালো হয়ে যায়। এক মুহূর্তের জন্য মন খারাপগুলো হাওয়ার মাঝে মিলিয়ে যায়। নিধি মনোযোগ দিয়ে আনন্দিত বাচ্চাগুলোকে দেখছে। বাচ্চাগুলো কত খুশিতে লাফালাফি করছে, এদিকে ওদিকে ছুটাছুটি করছে। মুহূর্তে জায়গাটা আনন্দের মেলায় পরিণত হয়। কতদিন পর অভুক্ত বাচ্চাগুলোর মুখে হাসি ফুটে উঠেছে। নিধির মন বলছে সেই হাসিগুলোর মাঝে সে হারিয়ে যাচ্ছে। নিধির মন বলছে সেই হাসিগুলোর মাঝে হারিয়ে যেতে। নিধি নিজেই নিজের মনকে প্রশ্ন করে, আচ্ছা, এই দরিদ্র বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানোর জন্য কি অনেক দামি কিছুর প্রয়োজন? তারা সামান্য খাবারই কত খুশি। সবাই যদি এই ছেলেটির মতো হতো, তাহলে পৃথিবীটা আসলেই অনেক সুন্দর হতো। মূলত এমন মানুষের জন্যই পৃথিবীটা আজও সুন্দর। নিধি এবার ছেলেটার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে। ছেলেটার বয়স 27-28 হবে সম্ভবত। তাকে খুব বড়লোক লাগছে এমন নয়, পোশাক আশাকে বলে দিচ্ছে সে নিজেও দরিদ্র। ছেলেটা পুরনো কালি ময়লা যুক্ত একটা শার্ট পরে আছে, পরনের প্যান্টটাও ময়লা, জায়গায় জায়গায় ছোট্ট ছেঁড়া, তবে শরীরের রং ধবধবে ফর্সা। লাল টকটকে চামড়ার উপর কালো খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো এলোমেলো অপরিষ্কার, দেখতে মায়াবী তবে যত্নের অভাবে অগোছালো দেখাচ্ছে। নিধি কৌতূহল চোখে তার দিকে তাকিয়ে আছে। বাচ্চাগুলোর সঙ্গে সেও হাসিতে মেতে উঠেছে। কি নিষ্পাপ হাসি! ছেলেটা গরিব হয়েই এদের সাহায্য করছে, কত বড় মন তার! হঠাৎ ছেলেটার মুখের হাসি মিলিয়ে যায়। সে বাম দিকে তাকায়, মুখায়ব দেখে বোঝা যাচ্ছে প্রচুর শক্ত খেয়েছে। ছেলেটা উঠে দাঁড়িয়ে বাচ্চাগুলোকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যায়। নিধি কৌতূহল চোখে সবকিছু দেখছে। ছেলেটা এগিয়ে যায় সামনের দিকে। একটা ছেলে ও মেয়ে পাশাপাশি হাঁটছে, তাদের পথ আটকে দাঁড়ায় সে। তানহা, তুমি এখানে? তোমার পাশে এই ছেলেটাকে? তানহা সায়রকে দেখে নাক ছিটকায়, একটু দূরত্ব বাড়িয়ে বলে, ও আমার বয়ফ্রেন্ড আবির। কি বলছো তুমি? তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। তো আমি কি করব? আমি কি কখনো বলেছি যে আমি তোমাকে পছন্দ করি? সরাসরি না বললেও তো তুমি আমার সঙ্গে অনেক সময় কাটিয়েছো। আমরা কত জায়গায় ঘুরেছি, একসঙ্গে ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, কত সুন্দর সময় কাটিয়েছি। তুমি কি জানতে না আমি তোমাকে পছন্দ করি? বিধায় তোমার সঙ্গে সঙ্গে থেকেছি। জানি না, আর আমি এত কিছু জানতেও চাইছি না। তোমাকে আমি পছন্দ করি না। কেন করো না? কি নেই আমার মাঝে? তুমি নিজেকে কখনো আয়নায় দেখেছো? কি বিচ্ছিরি ময়লা চেহারা, শরীরে কেমন একটা ফকিরের মতো পোশাক, ছি কি বিচ্ছিরি গন্ধ। তার চেয়েও বড় কথা কি আছে তোমার? আর এই দেখো, আমার বয়ফ্রেন্ড আবির, ওর যেমন চেহারা রয়েছে তেমনি রয়েছে টাকা পয়সা। আমি বসে বসে খেয়েও ওর টাকা ফুরাতে পারবো না। তোমার শরীর থেকে বিচ্ছিরি গন্ধ আসছে, দূরে সরে দাঁড়াও। ছি। তানহা, কি বলছো তুমি? তুমি তো এমন ছিলে না। টাকায় কি জীবনের সবকিছু এনে দেয়? হ্যাঁ, টাকাই জীবনে সব কিছু এনে দেয়। রাস্তা ছাড়ো, তোমার মতো ভিখিরির সঙ্গে কথা বলে আমাদের সময় নষ্ট করতে চাইছি না। তানহা কথাটা বলে সামনের দিকে এগিয়ে যায়। আবিরের হাত শক্ত করে চেপে রেখেছে। সায়রকে দেখানোর জন্য আরো একটু ঘেঁষে হাঁটতে থাকে তারা। সায়র অপমানে লজ্জায় মাথা নিচু করে ফেলে। এসব তার সহ্য হচ্ছে না। সে মানতে পারছে না তার পছন্দের মানুষ অন্য একজনের সঙ্গে হেঁটে চলেছে। তানহা একটু এগোতে সায়র তার হাত চেপে ধরে। আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারো না তানহা। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তানহা ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয়।
কষিয়ে থাপ্পড় মারে সায়রের গালে। সায়র আরো অপমানিত হয়। সে এইটা আশা করেনি। অপমানে লজ্জায় সায়র মাথা নিচু করে থাকে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার হাত ধরার? তোর কোনো যোগ্যতা আছে আমার পাশে দাঁড়ানোর মতো? কোথায় আমি আর কোথায় তুই? আমার নখেরও যোগ্যতা নেই তোর। তানহা শক্ত কণ্ঠে সায়রকে অপমান করতে থাকে। সায়র কিছু বলে না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানহা আবিরের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, চলে এসো আবির, এই ফকিরের বাচ্চার জন্য এতটা দেরি হয়ে গেল। আবিরের কোনো ভ্রুক্ষেপ নেই, সে কোনো অনুভূতিপূর্ণ আচরণ করে না। চুপচাপ তানহার সাথে এগিয়ে যায় সামনের দিকে। সায়র মুখ তুলে তাকায়, দেখতে থাকে তাদের দুজনের যাওয়ার পানে। মনে মনে ভাবে, আবিরের জায়গায় আমিও তো থাকতে পারতাম। কি দোষ ছিল আমার? গরিব হয়ে জন্ম নেওয়াই কি আমার দোষ? টাকায় কি সবকিছু? সায়র এগিয়ে যায়। বিকেল হয়ে এসেছে, বাচ্চাগুলো চলে গেছে। সায়র কাঠের বেঞ্চের উপরে বসে, মাথাটা নিচু করে রাখে মাটির দিকে। নিধি একটু দূরের বেঞ্চেই বসে আছে। সে সবকিছু লক্ষ্য করে। তানহার আচরণে রাগ হয় তার। মেয়ে মানুষ এমনও হয়? এত বাজে স্বভাব। নিধির মনটা খারাপ হয়ে যায়। ছেলেটা কতটা সুন্দর মনে। মেয়েটা টাকার পেছনে ছুটে সঠিক মানুষকে ছেড়ে গেল। হঠাৎ আকাশটা কালো মেঘে আঁধার হয়ে যায়। চলছে বর্ষাকাল, এই ঝকঝকে রোদ তো এই হুট করে বৃষ্টি। আকাশে বিজলির শব্দ চমকে ওঠে। এক মুহূর্তের মধ্যে চারিদিকে কিছুটা অন্ধকার নেমে আসে। তবে এখনো অধিক পরিষ্কার রয়েছে। পাখিগুলো ডানা ঝাপটে নিড়ে ফেরার যুদ্ধ করছে। কখনো কখনো দমকা হাওয়ায় তারা তাল সামলাতে না পেরে দিক হারিয়ে ফেলছে। ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকে। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়ছে। হঠাৎ ঝুম বৃষ্টি পড়ছে। পার্কের সবাই যে যার মতো চলে যায়। বৃষ্টি থেকে বাঁচতে ছাউনির আশ্রয় নেয়। নিধি দৌড়ে ছাউনির নিচে যায়। শরীরের সামান্য বৃষ্টির ফোঁটাগুলো ঝেড়ে ফেলে। সবাই ছুটে গেল। সায়র এখনো তার জায়গায় রয়েছে, মাথা নিচু করে বসে আছে। বৃষ্টির পানিতে ভিজে জবুথবু অবস্থা। সম্পূর্ণ শরীর ঝুম বৃষ্টিতে ভিজে যায়। তবুও সে উঠে দাঁড়ায় না। এভাবে চলতে থাকে কিছুক্ষণ। বৃষ্টি কমার নাম নেই। আস্তে আস্তে কমা বই কি বাড়ছে। সায়র হঠাৎ অনুভব করে তার পাশে কেউ বসেছে। সায়র মাথা ঘুরিয়ে পাশে তাকায়। অজানা একটা মেয়ে তার পাশে বসে, তার দিকে চেয়ে আছে। সায়র একটু ভড়কায়। মেয়েটা এমনভাবে তাকিয়েছে যেন তারা পূর্ব পরিচিত, কিন্তু সায়রের মনে পড়ছে না সে মেয়েটাকে কখনো দেখেছে কিনা। নিধি মিষ্টি করে হাসে। সায়রের উদ্দেশ্য বলে, বৃষ্টির পানিতে কি কষ্ট মুছে ফেলতে চাইছেন? তাহলে লাভ নেই। বর্ষা কষ্ট কমায় না, বরং বিরহকে 10 গুণ বাড়িয়ে তোলে। আপনি কিভাবে বুঝছেন আমি কষ্টে আছি? সায়রের কথায় নিধি আবারও হেসে ওঠে। আমি এতক্ষণ সবকিছুই লক্ষ্য করেছি। সায়র এবার বুঝে যায় নিধি কি বলতে চাইছে। ও, ভুল মানুষের জন্য কষ্ট পেতে নেই। যারা ছেড়ে যায় তারা কখনো আপনার আপন ছিল না, আর যারা আপন তারা কখনো ছেড়ে যায় না। দিন শেষে আমাদের পাশে কিন্তু সঠিক মানুষটাই থাকে। তাই কষ্ট না পেয়ে সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হবে। সায়র কিছুক্ষণ নিধির কথাগুলো নিয়ে চিন্তা করে। তার কাছে নিধির কথাগুলো ভালো লেগেছে। সায়র মুখ তুলে নিধির দিকে তাকায়। ঝমঝমে বৃষ্টির পানিতে দুজন ভিজে চড়েছে। নিধির চুল বেয়ে টপটপ করে পানি ঝরছে। আপনি খুব ভালো করে কথা বলেন। সায়রের প্রশংসায় নিধি ঠোঁট প্রসারিত করে হাসে। তারপর দুজনের মাঝে একটু নীরবতা নেমে আসে। নিধি চট করে বলে, আমি নিধি, আপনার নাম জানতে পারি? কেন নয়, আমি সায়র। আপনি এখানে কোথায় থাকেন? নিধির প্রশ্নে সায়র কেন যেন একটু থতমত খায়। নিজেকে সামলে নিয়ে বলে, পাশের বস্তিতে। ও, সায়র মাথা নাড়ায়। নিধি কিছুক্ষণ সময় নিয়ে বলে, আপনি আমাকে একটা সাহায্য করতে পারবেন? আমার মতো গরিব মানুষ আপনার মতো বড়লোককে কিভাবে সাহায্য করবে? প্লিজ এভাবে বলে আমাকে ছোট করবেন না। গরিব বড়লোক বলে কোনো পার্থক্য নেই। আসল পরিচয় আমরা মানুষ। সায়র নিধির কথায় সামান্য হাসে। এদিকে ওদিকে একবার তাকায় আনমনে। নিধিকে বলে, বলুন কি সাহায্য করতে পারি? আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আপনার সাধ্যের মধ্যেই। আপনি আমার বয়ফ্রেন্ড সেজে আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন? কি? আমি কেন আপনার বয়ফ্রেন্ড হতে যাব? প্লিজ না করবেন না। শুধু একবার ফেক বয়ফ্রেন্ড সেজে দেখা করবেন। কিন্তু কেন? সে লম্বা কাহিনী। আজ তো বৃষ্টিতে ভিজে গেছি। এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। কাল এই জায়গায় আপনাকে পাওয়া যাবে বিকেল 5টায়।
তাহলে এখানেই আমি আসতাম। হুম, পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আজ আমি তাহলে উঠি। নিধি যেতে নিয়ে থেমে যায়, সায়রের দিকে তাকিয়ে বলে, এভাবে বৃষ্টিতে না ভেজাই ভালো। বাড়ি ফিরে চেঞ্জ করে ফেলুন। সায়র সামান্য হেসে মাথা ঝাঁকায়। নিধি এসে চলে যায়। সায়র তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। কি অদ্ভুত মেয়ে, বেশভূষায় বলে দিচ্ছে বেশ উঁচু পরিবারের, অথচ ভেতরে সামান্য অহংকার নেই। সায়র উঠে দাঁড়ায়। সত্যি এখন তার বাড়ি ফেরা উচিত। উল্টো পথে হাঁটা লাগায় সে। রাত নেমে আসে নতুন করে আবারও। মাত্র এশার আজান দিয়েছে চারিদিকে। শহরের যানজট কিছুটা কমেছে, তবে এখনো বেশ মানুষই রাস্তায়। খাবার টেবিলে বসেছে নিধি। বাবা মায়ের সঙ্গে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সঙ্গে চাচা চাচিও রয়েছে। তাদের পরিবারের সদস্য বলতে তারা 5 জন। নিধির বড় 2 ভাই আছে, কিন্তু বিয়ের পর তারা সেপারেট হয়ে গেছে। নিজেদের মতো আলাদাভাবে সংসার গুছিয়ে নিয়েছে। নিজেদের বাড়িটা 4 তলা। বাড়ির চারপাশে উঁচু দেওয়াল দেওয়া। বাড়ির সামনে বিস্তৃত বড় বাগান। তারা 2য় তলায় থাকে, বাকিগুলো ভাড়ায় দেওয়া। নিধি প্লেটে খাবার তুলে নেয়। মুখে দেওয়ার পূর্বেই তার বাবা নাজমুল চৌধুরী গম্ভীর কঠিন কণ্ঠে বলে, বিয়ের বিষয় কি ভাবলে তুমি? নিধি চুপ হয়ে যায়, হাতের খাবার প্লেটে রেখে দেয়। শান্ত ভঙ্গিতে বলে, তোমাদের পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করতে পারবো না বাবা। মেয়ের একই কথা বারবার পছন্দ হয় না নাজমুলের। চিৎকার করে ধমকের সুরে বলে, কেন পারবে না? রেহানের মতন কোটিপতি আর একটা পাবে এই শহরে? আমার টাকার প্রতি কোনো লোভ নেই। টাকার জন্য আমি নিজের জীবনটা ধ্বংস করতে পারবো না। জীবন ধ্বংস কেন হবে? রেহান তোমাকে রাজরানী করে রাখবে, পায়ের উপর পা তুলে খাবে, টাকা দিয়ে মুড়িয়ে রাখবে। বললাম তো, টাকার প্রতি কোনো লোভ আমার নেই। কিন্তু আমাদের আছে। তুমি জানো না, আমাদের কোম্পানিটা হঠাৎ ডাউন হয়ে গেছে, লক্ষ লক্ষ ঋণ হয়ে গেছে। তোমার সাথে রেহানের বিয়ে হলে সে সব কিছু আগের মতন করে দেবে। টাকার কাছে নিজের মেয়েকে বিক্রি করতে চাইছো? একটা চরিত্রহীন ছেলের হাতে তুলে দেবে শুধু টাকার জন্যে? ওই ছেলে কাপড়ের মতো প্রতিদিন মেয়ে পাল্টায়। কত খারাপ খারাপ রিপোর্ট তার নামে। কোটিপতি হলে এরকম রিপোর্ট হয়। এরকম বড়লোক ছেলের পেছনে মেয়ে তো থাকবেই। তোমার বিয়ে আমি রেহানের সাথেই দেব। করবো না আমি বিয়ে, আমার পছন্দের মানুষ আছে। নিধির মা সুলতানা সবকিছু চুপচাপ লক্ষ্য করছে। এ বাড়িতে সে কখনোই স্বামীর মুখের উপর কথা বলতে পারে না। নিধির বড় আব্বু সানাউল্লাহ নজির টেবিলেই বসে আছে। নাজমুল টাকার লোভী হলেও সে অনেক ভালো একটা মানুষ। তার মধ্যে কোনো লোভ অহংকার নেই, তবে বেশ রাগচটা মানুষ। এই বাড়ির কেউ, এমনকি নাজমুলও তার উপরে কথা বলে না। সানাউল্লাহ পাশ থেকে বলে, তোমার বিয়ে তোমার পছন্দের মানুষের সঙ্গে হবে। টাকার জন্য তোমাকে আমরা জোর করে বিয়ে দিতে পারি না। কাল তুমি ছেলেটাকে নিয়ে বাড়িতে আসবে, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। নাজমুল চুপ হয়ে যায়। সানাউল্লাহর উপরে কথা বলে না, তবে মনে মনে বেজায় রেগে আছে। দাঁত চিরবির করে বলে, দেখি কাল কোনো জমিদারকেই নিয়ে আসো। আমি আগে থেকেই বলছি, কোনো মিডিল ক্লাস ছেলেকে আমি মেনে নেব না। এছাড়াও বিভিন্নভাবে নাজমুল নিধিকে কথা শোনাতে থাকে। নিধি অপমানে মাথা নিচু করে আছে। চোখ বেয়ে খাবারের থালায় টপ টপ করে অশ্রু পড়ছে। একসময় উঠে পড়ে, খাবার না খেয়ে এই রুমের দিকে চলে যায়। টাকার লোভে পড়ে মেয়েটার সঙ্গে এমন আচরণ করিস না। আমাদের চৌধুরী বংশের কোনো মেয়ের সাথে এরকম ব্যবহার করে না। টাকার লোভে তুই অন্ধ হয়ে গেছিস। তুমি বুঝবে না ভাই, এখন আমাদের কোম্পানিটা কত বড় বিপদে। আর কিছুদিন এভাবে চললে পথে বসতে হবে। এর থেকে বাঁচার একমাত্র উপায় রেহানের সঙ্গে নিধির বিয়ে। তাই বলে টাকার জন্য মেয়েকে এক চরিত্রহীন ছেলের সঙ্গে বিয়ে দিতে পারিস না। অন্তত আমি থাকতে তো পারবিই না। ভাই, তুমি বুঝছো না বিষয়টা। আমি কিছুই বুঝতে চাই না। লজ্জা করছে না তোর? টাকার পেছনের ছুটে কতটা অন্ধ হয়ে গেছিস। আমাদের বাবা কি তোকে এই শিক্ষাই দিয়ে গেছে? আমাকে ক্ষমা করে দিও ভাই। এই প্রথমবারের মতন আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি নিধির বিয়ে রেহানের সঙ্গেই দেব। ঠিক আছে, আমিও দেখি তুই কিভাবে বিয়ে দিস ওই ছেলের সাথে। নাজমুল আর কিছুই প্রতি উত্তর করে না। টেবিলে শব্দ করে উঠে দাঁড়ায়। তার চোখে মুখে আক্রোশ, হিংস্রতা নেমে এসেছে। চোখ জোড়া আগুনের মতো জ্বলছে। রেগে গটগট পায়ে চলে যায় বাইরের দিকে। রাতের নিস্তব্ধতা কেটে গিয়েছে। পূর্ব আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে একটা নিঃশব্দ আলো যেন ছুঁয়ে যাচ্ছে গাছের পাতা, ছাদ, জানালার কাজ, সবকিছু। পাখিরা একে একে ডেকে উঠছে। চড়ুই, শালিক, কাক।
রাজশাহী শহরে কাকের আনাগোনা খুব বেশি। সকাল হতেই তারা চারিদিকে কা কা শব্দে মুখরিত করে তুলছে। কোথাও দূরে শোনা যাচ্ছে ট্রেনের চলন্ত ধ্বনি। নিধিদের বাড়ির কাছাকাছি রেলপথ, বাড়ি থেকে খুব সহজেই ট্রেনের আওয়াজ পাওয়া যায়। সকালের আবহাওয়া এক ধরনের পবিত্রতা ছড়িয়ে দিচ্ছে বাতাসে। হালকা শিশিরে ভেজা ঘাসে রোদের আলতো স্পর্শ পড়তেই ছোট ছোট জলের ফোঁটা মুক্তোর মতো ঝলমল করে উঠছে। দুপুরের উত্তাপে ছিটে ফোঁটাও নেই, এখনো হালকা ঠান্ডা বাতাস বইছে। ঘরের পর্দা নড়ে উঠছে তার ছোঁয়ায়। রান্নাঘর থেকে আসা ধোঁয়ার গন্ধে বোঝা যাচ্ছে ঘরে ঘরে সকালে রান্না শুরু হয়েছে। নতুন দিনের সম্ভাবনা আর অনিশ্চয়তা নিয়ে শহর আস্তে আস্তে জেগে উঠছে। সূর্যটা আস্তে আস্তে মাথার উপর যায়, তবে রোদের খুব বেশি তাপ নেই, বরং পরিবেশ ঠান্ডা। সময় আস্তে আস্তে পেরিয়েছে বহু। সকাল পেরিয়ে বিকেল নেমে আসে। নিধি রিকশায় চড়ে বসেছে, বারবার ব্যস্ত হাতে সময় দেখছে। বিকেল 5:34। বেশ দেরি হয়ে গেছে। ছেলেটা এতক্ষণ আছে নাকি চলে গেছে কে জানে। যা দরকার সেই দেরি করছে। ছেলেটা কিভাবে থাকবে? রিকশাটা মুক্ত মঞ্চের কাছে এসে থামে। ভাড়া মিটিয়ে নিধি সিঁড়ি বেয়ে নামতে থাকে। আজকের আবহাওয়াটা সুন্দর, চারিদিকে রোদহীন পরিবেশ। নদী থেকে ঠান্ডা দমকা হাওয়া বয়ে আসছে। আকাশে সাদা সাদা মেঘ ভেসে চলেছে। নদীর পাশের কাশবনগুলো এদিক ওদিক দুলছে ঝোড়ো হাওয়ায়। মুক্ত মঞ্চের ডান সাইডে বসে আছে সায়র। নিধি তাকে দেখে একটু অবাক হয়। এতক্ষণ অপেক্ষা করে আছে নিঃস্বার্থভাবে। নিধি খুশি মনে তার সামনে এগিয়ে যায়। সায়র কারো উপস্থিতি টের পেয়ে মাথা উঁচু করে তাকায়। নীলপরীর মতো একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে। পরনে নীল শাড়ি, হাতে নীল রঙের রেশমি চুড়ি, চুলগুলো হাওয়ায় ভাসছে। সায়র কিছুটা মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে নিধির দিকে। নিধি ঝটপট ভঙ্গিতে বলে, আমি খুব দুঃখিত আপনাকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখার জন্য। প্লিজ কিছু মনে করবেন না। সায়র মাথা নাড়িয়ে বলে, না না, সমস্যা নেই। ওয়েট, আপনাকে আজ একটু অন্যরকম লাগছে। কেমন অন্যরকম লাগছে? নিধি সায়রের দিকে তাকায়। কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সায়র একটা আকাশি রঙের শার্ট পরেছে। শার্ট যদিও দামি নয়, একটু কুচকানো, তবে এই রঙে সায়রকে বেশ লাগছে। সায়রের পরনে কালো একটা প্যান্ট, চুলগুলো আজ গোছানো সাধারণভাবে। এই সাধারণ বেশভূষায়ও সায়রকে অসম্ভব সুন্দর লাগছে। আপনাকে অনেক সুন্দর লাগছে। নিধির কথায় সায়র কিছুটা বিভ্রান্ত হয়, ফের মুচকি হেসে বলে, ধন্যবাদ। আরও একটা জিনিস লক্ষ্য করেছেন? কি? আমি কিন্তু অজান্তেই প্রায় ম্যাচিং ড্রেস পরেছি। সায়র নিধির কথায় হাসে। আসলেই তো সে নিধিকে দেখেছে, তবে শাড়ির রং তেমনভাবে খেয়াল করেন। হ্যাঁ। আচ্ছা বলুন কি খাবেন? না, আমি কিছু খাবো না। আমি বাইরের জিনিস তেমন একটা পছন্দ করি না। আপনি বলুন, আমি কি সাহায্য করতে পারি? নিধি একটু চুপচাপ হয়ে যায়, বড় একটা দম নিয়ে বলতে থাকে, আমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী, চৌধুরী ইন্ডাস্ট্রিজের একমাত্র ওনার। আমার বড় আব্বু আছেন, তবে উনি ব্যবসা পছন্দ করেন না। তাই আমার বাবা একাই ব্যবসা সামলায়। সব কিছু ভালো চলছিল, কিন্তু হঠাৎ কোম্পানির বড় লস হয়ে গেল। লক্ষ লক্ষ টাকা ঋণের দায়ে পড়ে। আমার বাবা একটু লোভী, স্বার্থপর। টাকার জন্য সে সব কিছু করতে পারে। রিহান নামের একজন আছে, সে আমেরিকা থাকে। বাংলাদেশে তার বড় বড় ব্যবসা, প্রচুর কোটিপতি। বাবার মাধ্যমে একদিন আমাকে দেখেছে। সে আমাকে পছন্দ করে। বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব রেখেছে। বিনিময়ে কোম্পানির সকল লস পরিশোধ করে দেবে। আমার বাবা রাজি। আমাকে জোর করছে বিয়ের জন্য, কিন্তু আমি রাজি নই। আমি জানিয়েছি আমার পছন্দের মানুষ আছে। এছাড়া বিয়ে আটকানোর কোনো উপায় ছিল না। বড় আব্বু বলেছে তাকে নিয়ে যেতে, কিন্তু আমার বয়ফ্রেন্ড বলতে কেউ নেই। কথাগুলো বলে একটু থামে নিধি। এতটুকু কথা বলতে কেমন হাঁপিয়ে উঠেছে। বাবার কাজে কষ্ট লাগছে তার, চোখ ছলছল করছে। নিধি আবারও বলে, আপনি যদি আমার বয়ফ্রেন্ড সেজে সবার সঙ্গে কথা বলেন, তাহলে আমার বিয়েটা আটকে যাবে। পরবর্তী সব কিছু আমি সামলে নেব। প্লিজ না করবেন না, আমাকে বাঁচাতে আপনি পারবেন। সায়র চুপচাপ নিধির কথা শুনছিল। এবার নিধির উদ্দেশ্য বলে, কিন্তু আপনি বিয়ে কেন করবেন না? কোটিপতি ছেলে, আমেরিকায় থাকে, আবার আপনার বয়ফ্রেন্ডও নেই। তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? রেহান কোটিপতি, ধনসম্পদশীল, ঠিক আছে, কিন্তু ওর চরিত্রের সমস্যা। একসঙ্গে একাধিক মেয়ের সঙ্গে রিলেশন করে। শুধু এগুলোই নয়, টাকার গরমে নানান মেয়ের সঙ্গে বেড শেয়ার পর্যন্ত করে। আমি এমন ছেলের সাথে বিয়ে করব না, মরে গেলেও না। বুঝেছি। সায়র কিছুক্ষণ চিন্তা ভাবনা করে। নিধি মাথা নিচু করে তাকিয়ে আছে।
আমি যেতে রাজি। সায়রের কথা নিধি হেসে ওঠে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু কিন্তু কি? আমাকে কি এখন কোটিপতি বয়ফ্রেন্ড সাজতে হবে? না, আপনি সাধারণভাবেই যাবেন। আমার বড় আব্বু ভালো মনের মানুষ। সে চরিত্র দেখে জাজ করে, সম্পদ দেখে নয়। আপনার আব্বু? বড় আব্বু তাকে সামলে নেবে। বাবা বড় আব্বুর মুখের ওপর কথা বলতে পারবে না। ঠিক আছে, কখন যেতে হবে? আপনার সমস্যা না থাকলে এখনই। সায়র কিছুক্ষণ চুপ থাকে, আবারও তাদের মধ্যে নীরবতা নেমে আসে। হঠাৎ সায়র উঠে দাঁড়ায়। চলুন। নিধি মুচকি হাসে, উঠে পড়ে বসা থেকে। সায়রের সঙ্গে পা মিলিয়ে হেঁটে যায়। সায়র রিক্সা ডেকে উঠে বসে, নিধিও তার পাশে বসে। রিক্সাটা ধীরে ধীরে চলতে থাকে রাজশাহী নদী পাড় ঘেঁষে। রাস্তায় তেমন ভিড় নেই, বাতাসে একরকম শান্ত সুর বাজছে, যেন প্রকৃতি ও নিধি আর সায়রের কথা চুপচাপ শুনছে। সূর্যটা এখন পশ্চিমে হেলে পড়েছে, আকাশ জুড়ে এক অপূর্ব সোনালি আলো ছড়িয়ে পড়েছে। সাদা মেঘগুলো কমলা আভার ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে। একটা মেঘ ঠিক তাদের উপরে ভাসছে, দেখে মনে হচ্ছে স্বপ্নের কোনো পর্দা যেন আকাশে খেলা করছে। নদীর দিক থেকে আসা ঠান্ডা হাওয়ায় নিধির চুলগুলো মুখে এসে পড়ে। সায়র এক পলক তাকায়, চোখ ফিরিয়ে নিতে একটু সময় লাগে। নিধির চোখ তখনও রাস্তায়, কিন্তু তার ঠোঁটে এক চিলতে হাসি। রিক্সা যখন কাশবনের পাশ দিয়ে যাচ্ছিল, কাশফুলগুলো বাতাসে দুলছিল এক অপার্থিব ছন্দে। নিধি হঠাৎ বলে ওঠে, এই মুহূর্তটা কি সুন্দর না? সায়র চুপচাপ কিছুক্ষণ, তারপর হেসে বলে, হ্যাঁ, খুব সুন্দর। একটা চুপচাপ নীরবতা নামে, কিন্তু সেটা অস্বস্তিকর নয়, বরং প্রশান্তির। হৃদয়ে একরকম স্বস্তির ছোঁয়া দিয়ে যায়। পেছনে ছোট্ট এক ছেলে বেলুন বিক্রি করছিল। একঝাঁক রঙিন বেলুন আকাশের দিকে উড়ে যাচ্ছিল হাওয়ায় টেনে। সেগুলো দেখে নিধি বলে, আমার ছোটবেলায় বেলুন ছেড়ে দিতাম, ভাবতাম সেগুলো স্বর্গে চলে যায়। এখনো তেমনই মনে হয়। হ্যাঁ, হয়তো এখন আমি সেই বাচ্চাটাই। বলতে বলতে নিধি চুপ হয়ে যায়, কথাটা শেষ করতে পারে না। সায়র হাত বাড়িয়ে তার কপালের টিপটা ঠিকঠাক জায়গায় লাগিয়ে দেয়। নিধি একটু লজ্জা পায়, লজ্জায় মুখ লাল হয়ে গেছে। কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে। সে নিজেকে সামান্য গুটিয়ে নেয়। সায়র কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে নিধির দিকে। সন্ধ্যার আলোতে নিধির মুখে পড়ে থাকা চুলগুলো যেন একরকম কবিতার ছায়া ফেলে। রিক্সা চলতে থাকে, চারপাশটা ধীরে ধীরে সন্ধ্যার আলোয় ডুবে যাচ্ছে। রাস্তায় গাছের ছায়া পড়ছে লম্বা হয়ে। কোথাও দূরে এক রিক্সাওয়ালা গান গাইছে নিচু গলায়, পুরনো বাংলা রোমান্টিক গান, সুরে ভরপুর। নিধি হঠাৎ বলে ওঠে, সায়র, আপনি ভালো মানুষ। আর আপনি খুব সাহসী মেয়ে। এমন মনে হলো কেন? এই যে বাবার বিরুদ্ধে গিয়ে মিথ্যা বয়ফ্রেন্ড সাজিয়ে বিয়ে বন্ধ করতে চাইছেন, এটা সাহসী মেয়ে ছাড়া সম্ভব নয়। সায়র হেসে ফেলে। নিধি সায়রের কথা সামান্য হাসে, তারপর বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি যে ফেক বয়ফ্রেন্ড এটা একটা কারণে বুঝে যেতে পারে। কি কারণে? এই যে আমাকে আপনি আপনি করে বলছেন, এই কারণে। মেয়েরা আপনি বললেও বয়ফ্রেন্ড কখনো আপনি বলে না। সায়র নিধির কথার সামান্য হাসে। ও আচ্ছা, তাহলে কি বলে ডাকবো? তুমি করে বলবেন, না হলে ধরা পড়ে যেতে পারি। ঠিক আছে। দুজনের মধ্যে নীরবতা নেমে আসে। কেউ আর কারোর সাথে কথা বলে না, শুধু মাঝে মাঝে চোখাচোখি হচ্ছে। রিক্সাটা ধীরে ধীরে চলে তাদের গন্তব্যের দিকে, কিন্তু তাদের মধ্যকার এই ছোট্ট মুহূর্ত, আকাশ বাতাস আলো আর নীরব ভালোবাসার মাঝে, এইটুকু পথ যেন পুরো একটা পৃথিবীর সমান হয়ে ওঠে। আকাশে মেঘ জমেছে আবারও, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বিজলি চমকানোর প্রকট আওয়াজ হচ্ছে। রিক্সাটা এসে নিধিদের বাড়ির সামনে দাঁড়ায়। চারিদিকে মাগরিবের আজান দিচ্ছে। নিধি রিক্সা থেকে নেমে পড়ে, বাড়ির দিকে যেতে থাকে। সায়র তার পেছনে পেছনে যাচ্ছে। নিধির হাত পা কাঁপছে, এর শেষটা কি হতে পারে তার জানা নেই। ভয় করছে প্রচুর। দ্বিতীয় তলায় উঠে নিধি কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর নিধির মা দরজা খুলে দেয়। সকলেই জানে আজ নিধি তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে, তাই সবাই ডাইনিং রুমেই আছে, সোফায় বসে সময় কাটাচ্ছে। নিধির মা মেয়ের দিকে করুণ চোখে তাকিয়ে দরজা থেকে সরে যায়। নিধি ভীত পায়ে এগোতে থাকে। সায়র তার হাত চেপে ধরে। নিধি একটু ভরকায়। সায়র চোখের ইশারায় শান্ত হতে বলে। ফের নিধির হাত ধরে এগিয়ে যায় সকলের দিকে। তারা ওখানে যেতেই নিধির বড় আম্মু সাইলা বলে ওঠে, কিরে নিধি, এটা কি তোর প্রেমিক? কি পোশাক আশাক! এসব তো আমাদের বাসার কাজের লোকও পরে না। সানাউল্লাহ নিজের স্ত্রীকে কড়া ধমক দিয়ে থামিয়ে দেয়। চোখ গরম করে তাকায়। সাইলা চুপ হয়, তবে চোখে ভয় নেই। নাজমুল কড়া চোখে নিধিদের দুজনকে দেখছে। এখানে বসো বাবা, বসে কথা বলি। সায়র এগিয়ে গিয়ে তাদের সামনাসামনি সোফায় বসে। নিধি তার পাশেই বসেছে। নাজমুল নিধিকে কড়া গলায় বলে, একে দেখে তো তুকায়ের মতো লাগছে, কোথায় পেয়েছিলি একে?
আর কি দেশে ছেলে ছিল না? নিধি বাবার অপমানে মাথা নিচু করে ফেলে। সায়রের দিকে একবার তাকায়। সে লজ্জিত, তার জন্য কত অপমান সহ্য করতে হচ্ছে। সানাউল্লাহ নাজমুলকে ধমক দেয়। কি হচ্ছে কি? এখানে আমি আছি, আমাকে কথা বলতে দে। নাজমুল চুপ হয়ে যায়। সানাউল্লাহ সায়রকে প্রশ্ন করে, তোমার নাম কি বাবা? শায়র। তুমি কি করো আর ফ্যামিলিতে কে কে আছে? আমার বাবা মা কেউ বেঁচে নেই। ফ্যামিলি বলতে আমি একাই। ছোট একটা কোম্পানিতে জব করি। মাইনে কত? 10,000 টাকা। সায়রের কথায় শায়লা হেসে ওঠে। 10,000 টাকা ইনকাম করে আমাদের মেয়েকে বিয়ে করতে এসেছো? জানো তো আমাদের মেয়ের একটা রূপচর্চার জন্য ক্রিমের দামই 10,000 টাকা। সায়র অপমানে মাথা নিচু করে নেয়। সানাউল্লাহ আবার স্ত্রীকে চুপ করায়। নিধির মা চুপচাপ বসে সবকিছু দেখছে। সে এখানে কোনো কথাই বলছে না। ভাবি তো ঠিকই বলেছে, 10,000 টাকায় এই সময়ে সংসার চলবে নাকি? আমার মেয়ের খরচ দেবে? নিধির বাবার কথায় ঘরটা মুহূর্তে ভারী হয়ে যায়। নিধি কাঁপা কাঁপা হাতে আঁচলের কোণ মুঠো করে ধরে বসে আছে। অপমান, কষ্ট আর এক অজানা ভয় তার চোখে জমে আছে। সায়র মাথা নিচু করে থাকলেও তার চোখে একটা অদ্ভুত প্রশান্তি। অনেক অপমান সহ্য করার মতো শক্তি যেন সে সঞ্চয় করে এসেছে, কিন্তু এবার সে মুখ তোলে। আমার আয় কম, এটা সত্যি, কিন্তু আমি কোনো দিন কারো মেয়েকে টাকার বিনিময়ে কিনে নিতে চাই না, আর চাইও নি। আপনার মেয়েকে আমি সম্মান করি, ভালোবাসি। আমি তাকে দামি কিছুই হয়তো দিতে পারবো না, তবে একটু বিশ্বাস, একটু সম্মান, একটু ভালোবাসা দেওয়ার শক্তি আমার আছে। সে আমাকে বিশ্বাস করেছে, টাকার পেছনে না ছুটে আমার মতো ছেলের হাত ধরেছে। তার সবচেয়ে কঠিন সময়ে আমার উপর ভরসা রেখেছে। আমি শুধু সেটা রক্ষা করতে এসেছি। ঘরটা নিঃশব্দ হয়ে যায় এক মুহূর্তে। নিধি বিস্ময়ে তাকিয়ে থাকে সায়রের দিকে। এত সাহসের কথা সে কল্পনাও করেনি। সানাউল্লাহ একটু হেলান দিয়ে বসেন, মুখে এক ধরনের প্রশ্রয় ভরা দৃষ্টি। তুমি ঠিক বলেছো, সম্পর্ক টাকা দিয়ে তৈরি হয় না, চরিত্র আর মন দিয়েই হয়। তোমার মধ্যে আমি সাহস দেখেছি, এটা অনেক বড় জিনিস। শায়লা মুখ বাঁকিয়ে আবার কিছু বলতে যাবে, ঠিক তখনই বাইরের কলিং বেলের শব্দ হয়। ঘরের পরিবেশ হঠাৎ আরো থমথমে হয়ে ওঠে। দরজা খুলতেই দেখা যায় রেহান দাঁড়িয়ে আছে। সাদা লিনেন শার্ট, হাতে দামি ঘড়ি, চোখে অন্ধকার চশমা, মুখে চিরাচরিত এক খোঁচা হাসি। রেহান ভেতরে ঢুকেই নাজমুলকে উদ্দেশ্য করে বলে, আহা চৌধুরী সাহেব, কি সুন্দর পরিবেশ তৈরি করেছেন। আমি শুনেছি আজ নিধি তার প্রেমিককে নিয়ে আসবে, তাই ভাবলাম দেখা না করে চলে যাই কি করে। শায়ের চুপচাপ বসে থাকে। নিধি যেন গলার ভেতর কাঁটা আটকে গেছে, দম বন্ধ হয়ে আসছে। এখানে এখন রেহান কিভাবে? নাজমুল রেহানের দিকে চেয়ে বলে, তুমি হঠাৎ কাউকে বলনি যে আসবে? রেহান বাঁকা হাসে। বললেই কি সব জায়গায় যেতে হয়? কিছু জায়গায় তো জিতে নিতে হয়। সে এবার সায়রের দিকে তাকায়, একটা তাচ্ছিল্য মেশানো দৃষ্টি, যেন চোখ দিয়েই ছিঁড়ে ফেলবে। তুমি নিধির বয়ফ্রেন্ড? বাহ, স্টাইল তো কাজের ছেলের মতো। সায়র ধীর স্বরে বলে, তোমার যদি মানুষ চেনার দক্ষতা থাকতো, তাহলে পোশাক দেখে বিচার করতে না। রেহান ঠান্ডা গলায় বলে, সে যাই হোক, তুই নিধিকে বিয়ে করতে এসেছিস, আর যদি আমি বলি এই মেয়েকে আমি বিয়ে করব, কোনো প্রেমিকটাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এরপর রেহান সোজা নিধির দিকে তাকিয়ে বলে, তুমি কি সত্যি ভাবছো এই ছেলেটা তোমাকে বাঁচাতে পারবে? তাহলে ভুল। অলরেডি তোমার বাবা বিয়ের জন্য 10 লাখ টাকা নিয়েছেন, সেখানে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবে? হ্যাঁ করব, কারণ ও অন্তত তোমার মতো আমার শরীর নয়, আমার সম্মান দেখে। রেহান নিধির কথায় ভয়ঙ্করভাবে কৌতুকের ভঙ্গিতে হাসতে থাকে। তুমি হয়তো বুঝতে পারছো না আমার কথা। তোমার পরিবর্তে তোমার বাবা আমার থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, সেই হিসাবে তুমি এখন আমার। রেহানের কথায় নিধি চমকায়, তবে উপরে সাহস বাড়িয়ে বলে, আমি তো বলিনি আমি আপনাকে বিয়ে করব, তাহলে কেন দিচ্ছেন টাকা? এত দায়ভার আমার নয়। আচ্ছা তাই নাকি? তা দেখি তোমাকে আমার হাত থেকে কে বাঁচায়। রেহান নাজমুলের দিকে তাকিয়ে বলে, আমি আপনার মেয়েকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চাই, এতে আপনার সমস্যা আছে? নাজমুল নির্দয় পিতার মতো কাঠখাট্টা ভাবে জবাব দেয়। না। নাজমুলের কথায় ঘর কেঁপে ওঠে। নিধির মা আঁচলে মুখ গুজে কাঁদছে, স্বামীর ভয়ে কিছু বলতে পারছে না। সানাউল্লাহ নজরিন নিজেও অবাক। সে এতদিন জেনেছে নাজমুল লোভী, তবে এতটা লোভী যে টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করে দিচ্ছে। সানাউল্লাহর ভাবতেই লজ্জা লাগছে নাজমুল তার নিজের ভাই।
বাবার কথা নিধি চমকে যায়। সে অন্তত এটা আশা করেছিল শেষ সময় হলেও বাবা তাকে বুঝবে। নাজমুলের জবাবে নিধির বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যায়, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার বাবার কাছে তাহলে তার থেকে টাকার মূল্যই বেশি। রেহান বাঁকা হেসে নিধির দিকে এগিয়ে আসে। নিধি ভয় পেতে থাকে, ভয়ে ভয়ে পেছনে পেছাতে থাকে। একসময় রেহান তার হাতটা শক্ত করে চেপে ধরে, টেনে নিয়ে যেতে চেষ্টা করে। নিধি চেষ্টা করছে নিজেকে বাঁচাতে, তবে পারছে না। রেহানের শক্তির কাছে সে হেরে যাচ্ছে। নিধি ডুকরে কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে, ছেড়ে দিন আমাকে, আমি কখনো যাব না। আপনি এভাবে আমাকে নিয়ে যেতে পারেন না। আমি আপনাকে বিয়ে করব না, ছাড়ুন আমাকে। নিধি আহাজারি করে চিৎকার করতে থাকে। শায়লা দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। হঠাৎ রেহান থেমে যায়। নিধির উপর হাত সায়র চেপে ধরেছে। ওর হাত ছাড়ো। ছাড়বো না আমি ওর হাত, আজকেই ওকে বিয়ে করব। আবারও বলছি ওর হাত ছাড়। ছাড়বো না, কি করবি তুই? রেহান কথা শেষ করতে না করতেই তার চোয়ালে শক্ত ঘুষি পড়ে। সবাই চমকে ওঠে। নাজমুল বসা থেকে দাঁড়িয়ে যায়। সায়র পরপর রেহানকে 5-6টা ঘুষি মারে। রেহানের নাক ফেটে গলগল করে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। সে নিধিকে ছেড়ে নাক চেপে ধরে। সায়র নিধিকে টেনে নিজের মধ্যে জড়িয়ে নেয়। নিধি ভয়ে কাঁপছে, তার মাথা কাজ করছে না। সে ভয়ের চোটে সায়রের বুকে মুখ গুজে কাঁদতে থাকে। রেহান শক্ত কণ্ঠে চিৎকার করে নাজমুলকে বলে, ডেকে এনে মার খাইয়ে ভালো করলে না, এর ফল ভালো হবে না। তারপর সায়রের দিকে তাকায়, চিবিয়ে চিবিয়ে বলে, তোকে আমি দেখে নেব। রেহান গটগট পায়ে হেঁটে বাইরে চলে যায়। সায়র রেহানের হুমকি গায়ে মাখায় না। নাজমুল রেগে শক্ত চোখে গটগট পায়ে সায়রের সামনে এসে দাঁড়ায়। নিধির হাত ধরে ঝটকা টেনে নেয়। নিধি পড়ে যেতে নিয়ে কোনো মতে নিজেকে সামলিয়ে নেয়। নাজমুল হাত টেনে সায়রকে থাপ্পড় মেরে দেয়। হঠাৎ থাপ্পড় মারা নিধি চমকে ওঠে। তড়িৎ গতিতে সায়রের দিকে তাকায়। সায়র চুপচাপ, তার মাঝে কোনো নড়চড় নেই। সে নিজেও ভাবেনি নাজমুল হঠাৎ করে থাপ্পড় মারবে। নিধি ছলছল চোখে সায়রের গালের দিকে তাকায়। ফর্সা গালে 5 আঙুলের দাগ পড়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে, যেন টোকা দিলেই রক্ত ছিটকে পড়বে। নিধি ভয়ে থরথর করে কাঁপছে। কি থেকে কি হয়ে গেল তার মাথায় আসছে না। ভিখারির বাচ্চা, তোর সাহস কত বড়! তুই রেহানের গায়ে হাত দেস? তুই কি মনে করেছিস তোর সাথে আমার মেয়ের বিয়ে দেব? আমার মেয়ে পাশে দাঁড়ানোর মতন যোগ্যতা আছে তোর? তোর তো মা বাবারও ঠিক নেই। এরকম রাস্তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি বেঁচে থাকতেও দিব না। তোদের মতন ছেলেকে আমি ভালো করেই চিনি। প্রথমে অভিনয় করে টাকা হাতানোর ধান্দা। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। তোরে যেন দ্বিতীয়বার আমার পাশেও না দেখি। সায়র অপমানে মাথা নিচু করে ফেলে। এতক্ষণ কিছু না মনে করলেও এখন সে অপমান বোধ করছে, তবে কোনো নড়চড় করে না। নাজমুল সায়রকে যেতে না দেখে আরও রেগে যায়। এগিয়ে যায় সায়রের দিকে, তাকে ঘাট ধরে টেনে দরজার কাছে নিয়ে আসে। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। সায়র পড়তে পড়তেও নিজেকে সামলে নেয়। একবার ঘুরে তাকায় পেছনে। নিধি তার দিকেই কান্না ছলছল নয়নে তাকিয়ে আছে। সায়র সামনের দিকে এগিয়ে যায় আর পেছনে ফিরে তাকায় না। সিঁড়ি বেয়ে নেমে আসে নিচে। নিধি ডুকরে কেঁদে ওঠে। দৌড়ে চলে যায় নিজের ঘরে। দরজা শব্দ করে বন্ধ করে বারান্দায় ছুটে যায়। বাইরে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। সায়র মাথা নিচু করে সামনে এগিয়ে চলেছে। এদিকে ওদিকে তার কোনো খেয়াল নেই। নিধি কাঁদতে থাকে, চিৎকার করে ডাকে সায়রকে, কিন্তু সায়র পেছনে ফিরে তাকায় না। নিধির চিৎকার বলে বৃষ্টির মাঝে থমকে যায়, হয়তো সায়রের কান পর্যন্ত পৌঁছায় না। নিধি সেখানে রেলিং ধরে বসে পড়ে। খুব অসহায় লাগছে তার। নিজেকে অপরাধীও মনে হচ্ছে। তার জন্য সায়র এত অপমানিত হলো। দোষ না করেও দোষী হলো, মার পর্যন্ত খেলো, কিন্তু এগুলোর প্রাপ্য সে ছিল না। মধ্যে কেটে গেছে 4 দিন। সকাল সকাল ঘুম থেকে জেগে উঠেছে নিধি। উঠেই ফোনটা হাতে তুলে নেয়। বারবার সায়রের নাম্বারে কল লাগায়, কিন্তু ফোন বন্ধ। সেদিন যাওয়ার পর থেকে আর তাদের দেখা হয়নি, আর না যোগাযোগ হয়েছে। নিধি 4টে দিন পর্যন্ত সায়রকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে, তবে কোনো লাভ হয়নি। কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিধি ফ্রেশ হয়ে নেয়, রেডি হয়ে বেরিয়ে পড়ে বাইরে। সকালে নাস্তাও করে না। ঘন্টাখানেক পর রিক্সা নিয়ে গিয়ে পদ্মপাড়ে থামে। ভাড়া মিটিয়ে নিধি মুক্ত মঞ্চের দিকে এগিয়ে যায়। এদিকটাতে খুঁজতে থাকে সায়রকে। প্রথম দিন তাদের এখানেই দেখা হয়েছিল। সেই অল্প সময় নিধি সায়রের পার্সোনাল কিছুই জিজ্ঞেস করার সুযোগ পায়নি। সায়র শুধু বলেছিল সে বস্তিতে থাকে, কিন্তু নিধি সেখানে গিয়েও তন্ন তন্ন করে খুঁজেতে, তবে কোথাও পায়নি। নিধি এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও পায় না। হতাশ হয়ে বসে পড়ে মুক্তমঞ্চের সিঁড়ির উপর। হঠাৎ সামনে তাকায় সে। সেদিনের বাচ্চাগুলো খেলাধুলা করছে, সবার হাতে রুটি কলা। নিধি দাঁড়িয়ে পড়ে, এগিয়ে যায় বাচ্চাগুলোর দিকে। আরেকটু এগিয়ে গিয়ে দেখে সায়র নদীর তীরে দাঁড়িয়ে আছে।
চোখ জোড়া নদীর ঢেউয়ের মাঝে। নিধি সায়রকে দেখে নিজেকে সামলাতে পারে না, ছুটে চলে যায়। সায়র পায়ের আওয়াজ শুনে পেছনে তাকায়। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই নিধি তাকে জাপটে জড়িয়ে ধরে, বুকের মধ্যে মুখ ঢুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সায়র পড়তে পড়তেও নিজেকে সামলে নেয়। কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? আপনাকে আমি কত খুঁজেছি, কোথাও পাইনি। ফোন পর্যন্ত বন্ধ। আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, সেজন্য কি একবার খোঁজ নেওয়া যেত না? আমি তোমার উপরে রেগে নেই। তাহলে কেন যোগাযোগ করলেন না? তুমি আমার কে? আমি বা তোমার কে? আমার একদিন সাহায্য করার দায়িত্ব ছিল, করে দিয়েছি। এরপর কেন যোগাযোগ রাখবো? আপনি আমার কেউ না। কে আমি তোমার? সায়রের প্রশ্নে নিধি একটু থমকায়। সত্যি তো, সায়র তার কে? তাদের তো একদিনেরই পরিচয়, এরপর আর যোগাযোগ রাখবেই কেন? কোন প্রশ্নের জবাব নিধির কাছে নেই। সে ছোট্ট বাচ্চাদের মতো করে বলে, আমি জানি আপনি আমার কে। আমি কিচ্ছু জানি না। তাহলে অপরিচিত ছেলেকে জড়িয়ে ধরেছ কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। ছাড়ো, আমাদের সবাই দেখছে। দেখুক, আমি তবুও ছাড়বো না। আপনি আমাকে রেখে আবার হারিয়ে যাবেন। সবাই কিন্তু ভাববে আমি তোমার বয়ফ্রেন্ড। আপনি আমার বয়ফ্রেন্ডই তো। সেটা তো অভিনয়, ফেক বয়ফ্রেন্ড। না আসলে। মানে? নিধি চমকে যায়, আবেগে আপ্লুত হয়ে কি বলছে সব। তড়িঘড়ি করে সায়রকে ছেড়ে দেয়, তারপরে একটু দূরে সরে দাঁড়ায়। কিছু না। একটু আগে কি বললে? কিছু না, ভুল বলেছি। সায়র একটু হাসে নিধির কথায়। নিধি গাল ফুলিয়ে রেখেছে। তার কেন যেন এখন সায়রের প্রতি রাগ হচ্ছে। 4 দিনে একবারও খোঁজ নিতে পারলো না। আচ্ছা চলো, সামনের দিকে এগিয়ে যাই। নিধি মাথা নাড়ায়। তারা নদীর তীর ঘেঁষে হেঁটে চলেছে। জোয়ারের পানি এসে তাদের পা ভিজিয়ে দিচ্ছে। নিধির কাছে ব্যাপারটা ভালোই লাগছে। সায়র একটু চাপা হেসে বলে, কাল তানহা এসেছিল। নিধি সায়রের কথায় তার দিকে চেয়ে থাকে। কেন? ওর বড়লোক বয়ফ্রেন্ডের সঙ্গে চিট করেছে। ভালোই হয়েছে। তো আপনার কাছে কেন এসেছে? আবার আমার লাইফে ফিরে আসতে। আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন তো? ঠিক করেছেন। ও স্বার্থপর, লোভী, ভালো মনের মানুষ নয়। ওকে কখনো মেনে নেবেন না। আমি তো ওকে মেনে নিয়েছি। লোভী হলেও দেখতে সুন্দরী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী তোমার চেয়েও সুন্দরী। কি? যেই আসলো আর ফিরিয়ে নিলেন? আপনার শিক্ষা হয়নি একবার ছেড়ে যাওয়ায়? সুন্দর ধুয়ে কি পানি খাবেন? আবার ছেড়ে গেলেও সমস্যা নেই, আমি বারবার তাকে মেনে নেব। সুন্দরীদের জন্য তো সবকিছুই করা যায়। সায়রের কথায় নিধি প্রচুর পরিমাণে রেগে যায়। চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। সায়র নিধিকে দেখছে আর লুকিয়ে লুকিয়ে চাপা হাসি দিচ্ছে। হঠাৎ নিধি দাঁড়িয়ে পড়ে, উল্টো রাস্তায় হাঁটতে থাকে। সায়রকে বলে, আপনি আপনার সুন্দরী নিয়েই থাকুন। আপনাকে খোঁজাই আমার ভুল। খবরদার আর আমার সাথে যোগাযোগ করবেন না। সায়র সামান্য হাসে, দৌড়ে নিধির সামনে দাঁড়ায়। রাস্তা ছাড়ুন আপনি। আপনার সুন্দরীর কাছে যান। রাগ করছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। নিধি কিছু বলে না, সায়রকে ধাক্কা মেরে এগিয়ে যায়। সায়র নিধির হাত চেপে ধরে। এত রাগ করো না, আমি মিথ্যা বলছিলাম। নিধি থমকে দাঁড়ায়, সায়রের দিকে ঘুরে তাকায়। এখন তার চোখে মুখে রাগ নেই, তবে কেমন একটা ছন্ন ছাড়া লাগছে। মনে হয় এখনই কেঁদে ফেলবে। সত্যি বিশ্বাস করো, আমি মজা করলাম। আমি কি পাগল? তানহা ঠিকই এসেছিল, তবে আমি অপমান করে ফিরিয়ে দিয়েছি। তাহলে আমাকে মিথ্যে বললেন কেন? তোমার রাগ দেখার জন্য। যাই হোক, রাগলে তোমাকে বেশি সুন্দর লাগে, তবে তানহার মতো সুন্দরী নয়। লাস্টের কথাটা হাসি চেপে বলে সায়র। নিধি তার দিকে তেড়ে আসে, সায়রের বুকে এলোপাথারি ধাক্কা দেয়। সায়র জোরে জোরে হাসতে শুরু করে। একসময় নিধি সায়রকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সায়র একটু থমকায়। কাঁদছো কেন তুমি? আপনি এরকম মজা করবেন না আমার সাথে। কেন? আমার বিয়ে প্রেম হলে তোমার কি? আমি তো তোমার কেউ নই। নিধি কান্না করতে থাকে, কান্নার স্বরে বলে, কে বলেছে আপনি আমার কেউ না? আপনি আমার সব। আমি আপনাকে ছাড়া বাঁচব না। মানে কি বলতে চাইছো? নিধি একটু থমকায়, সায়রের বুক থেকে মাথা উঠিয়ে নেয়। কান্না থামিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখজোড়া মুছে নেয়। মাথা নিচু করে শান্ত ভয়ত কণ্ঠ বলে, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ছাড়া বাঁচব না। কি বলছো এসব? কোথায় তুমি, কোথায় আমি? তোমার সঙ্গে আমার যায় না। তোমার বাবা মেনে নেবে না। বাবা না মানলে না মানুক, পালিয়ে বিয়ে করব। তবু আমি আপনাকে ছাড়তে পারবো না। নিধি, এটা ভালোবাসা না, শুধুই আবেগ। একদিনে ভালোবাসা হয় না। আমি কিছু জানি না। আমার আপনাকেই লাগবে। আপনি ছাড়া আমি ঠিক মতো খেতে পারছি না, ঘুমোতেও পারছি না।
কোনো কাজ করতে পারছি না। জানি না এই অনুভূতিগুলো কি ভালোবাসা নাকি অন্য কিছু, তবে আপনাকে ছাড়া আমি বাঁচব না। আমার সাথে পালিয়ে গিয়ে 10,000 টাকায় মাস চালাতে পারবে? তোমার কাছে এটা অসম্ভব। আমি পারবো, দুবেলা দুমুঠো ভাত জুটলেই হবে, কখনো কোনো আবদার করব না। তোমার জন্য তোমার বাবা কত ভালো ছেলে এনে দেবে, কোটিপতি, বিজনেসম্যান, তোমার যোগ্য। তুমি তাদের সাথে বিয়ে করে পায়ের ওপর পা তুলে খাবে। আমার সাথে বিয়ে করে কেন আজীবন নষ্ট করবে? তুমি বাড়ি ফিরে যাও। না, আমি আপনাকে ছাড়া বাড়ি যাব না। চাই না আমার কোটিপতি ছেলে, আমার শুধু আপনাকেই লাগবে। ভেবে বলছো তো? হুম। পারবে তো আমার মতো বস্তির ছেলের হাত ধরে সারা জীবন কাটিয়ে দিতে? তোমাকে কিন্তু পরিবারের সঙ্গে সঙ্গে সকল বিলাসিতাও ত্যাগ করতে হবে। তখন পারবে এত কিছু করতে? সবকিছু করতে প্রস্তুত আমি পারবো। সায়র কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, তাহলে চলো। কোথায়? কাজী অফিসে। নিধি চোখ তুলে তাকায়, মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে, তবে একটু সংশয় নিয়ে বলে, কিন্তু আমি এর আগে বড় আব্বুকে জানাতে চাচ্ছি। তিনি কিছু না করতে পারলে আমরা নিজেরাই পালিয়ে বিয়ে করে নেব। ঠিক আছে, আমি নিজেই গিয়ে তোমার পরিবারকে জানাতে চাই। না, তারা আবার আপনাকে অপমান করবে। আমায় পাওয়ার জন্য তুমি এত কিছু করছো, তোমার জন্য এতটুকু অপমান সহ্য করতে পারবো না। কিন্তু কোনো কিন্তু নয়, আমি কাল সকালে তোমার বাড়িতে আসছি। নিধি মিষ্টি হেসে মাথা নাড়ায়, তার বিশ্বাসই হচ্ছে না সায়র এত তাড়াতাড়ি সবকিছু মেনে নেবে। তারা একসঙ্গে হাত ধরে হাঁটতে থাকে, ঠান্ডা নির্মল বাতাস এসে শরীর জুড়িয়ে দিচ্ছে। নিধি একসময় সায়রকে প্রশ্ন করে, আচ্ছা, আপনি কি আমায় পছন্দ করেন, নাকি আমি জোরাজুরি করায় চাপে বিয়ে করছেন? বিয়ে কি একদিনের জন্য? এটা সারা জীবনের বন্ধন। কেউ অন্যের চাপে পড়ে বিয়ে করে না। তার মানে আপনিও আমায় বিয়ে করতে চান, কিন্তু আপনি তো আমায় পছন্দ করেন না। আপনার চোখে তানহাই বিশ্ব সুন্দরী। ধ্যাত পাগলি, ওগুলো আমি তোমাকে রাগাতে বলেছি। তুমি তানহার থেকেও সুন্দরী। আমি স্বেচ্ছায় তোমাকে বিয়ে করতে চাই। আমিও তোমাকে ভালোবাসি, শুধু তোমার বলার অপেক্ষায় ছিলাম। কি? তাহলে বলেননি কেন? সাহসে কুলাইনি তাই। সায়রের কথায় নিধি হাসতে থাকে, সায়র তাকে ভয় পায়। নিধির হাসির সঙ্গে সায়রও তাল মেলায়, দুজন এগিয়ে যায় সামনের দিকে। নতুন করে আরো একটি সকালের সূচনা হয়। নিধি আজ খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, সে আনন্দে আত্মহারা। আজ সায়র আসবে তাদের বিয়ের কথা জানাতে, নিশ্চয়ই বড় আব্বু রাজি হয়ে যাবে। বাবা তার উপর কিছু করতে পারবে না, এই খুশিতে লাফালাফি করছে নিধি। আজ সে খয়েরি রঙের একটা গ্রাউন্ড পরেছে, ম্যাচিং করে হাত ভর্তি চুড়ি। সে সব সময় চুড়ি পরে, এটা তার শখ, ভালো লাগে। পরিপাটি শেষে নিধি আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে থাকে। হঠাৎ নিচ থেকে কলিং বেলের আওয়াজ ভেসে আসে। নিধি ঘড়ির দিকে তাকায়, 7:35। সে সায়রকে বলেছিল 8টার মধ্যেই আসতে, না হলে তার বাবা অফিস চলে যাবে। নিধি দৌড়ে নিচে নেমে আসে। সানাউল্লাহ নজির সোফায় বসে আছে, নাজমুলও সেখানেই। নিধির মা রান্নাঘরে কাজ করছে, শায়লা ফোনে কিছু একটা করছে বসে বসে। সবাই কলিং বেলের আওয়াজে দরজার পানে তাকায়। বাড়ির মেইড গিয়ে দরজা খুলে দেয়। বাইরে সায়রকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই অবাক। সানাউল্লাহ নজিরও ভেবেছিল সেদিনের অপমানের পর আর কখনো সায়র আসবে না এই বাড়িতে। আরে বাবা, তুমি? সায়র সানাউল্লাহ সহ সবাইকে সালাম জানায়। ভেতরে এগিয়ে আসে, তার হাতে মিষ্টির প্যাকেট। সানাউল্লাহ সালামের জবাব দিল, নাজমুল ও সায়লা দেয় না, বরং সায়রের প্রতি বিরক্ত হয়। সায়লা বলেই বসে, তোমার তো দেখছি খুব সাহস। সেদিন এত অপমান থাপ্পড়ের পরেও শিক্ষা হয়নি, আবার কেমন নির্লজ্জের মতো চলে এসেছ। ধ্যাত, আমারই ভুল। তোমার মতো ছেলেদের থেকে এর চেয়ে আর কি বা আশা করা যায়। সানাউল্লাহ স্ত্রীকে ধমক দেয়, কড়া গলায় ধমকে চুপ করিয়ে দেয়। সায়র মুখ বুজে অপমান হজম করে নেয়, কোনো প্রতিক্রিয়া দেখায় না। কি মনে করে আবার এই বাড়িতে? আর মিষ্টিও এনেছো, মতলব কি তোমার? না নাজমুল, তুই চুপ কর। সায়র চুপচাপ আছে। সানাউল্লাহ সায়রকে উদ্দেশ্য করে বলে, তা বাবা, হঠাৎ সকালে কোনো দরকার? জি, আমি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তোমার মতন মিডিল ক্লাস লোকদের সঙ্গে আমাদের আবার কিসের কথা থাকতে পারে? সানাউল্লাহ নাজমুলকে আবার চুপ করায়। হ্যাঁ বলো, কি কথা? সায়র একটু নড়ে চড়ে বসে, তারপর শান্ত স্বরে বলে, নিধি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজন বিয়ে করব। এখন আপনাদের মতামত চাই। বিয়ের কথা শায়লা চমকে ফোন থেকে মুখ উঠায়। নাজমুলও রাগান্বিত হয় প্রচুর। এক চর খেয়ে প্রেমের ভূত যেতে না যেতেই বিয়ের ভূত হাজির।
আচ্ছা বলো তো, আসলে তোমার মতলবটা কি? শায়লার কথা কেড়ে নিয়ে নাজমুল বলে, বুঝতে পারছো না মতলবটা কি? আমার মেয়েকে ভোলা ভালা পেয়ে প্রেমের জালে ফাঁসিয়ে এখন আমাদের সম্পত্তি হাতিয়ে নিতে চাইছো? এতক্ষণে সায়র মুখ খোলে, শক্ত কণ্ঠে বলে, সম্পত্তির প্রতি বিন্দুমাত্র লোভ নেই আমার। আমি শুধু নিধিকেই চাই। নিধি হাতের খেলনা তো, চাইবি আর দিয়ে দিব। তোর কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করা? আমি বেঁচে থাকতে এই বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। কি শুরু করলি নাজমুল? আমাকে কথা বলতে দে। তুমি চুপ করো ভাই। এতদিন তোমার অনেক কথা শুনেছি, কিন্তু আজ আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এই বিষয়ে নাক গলাবে না। আসলে তুমি আমার মেয়ের ভালোই চাও না, না হলে এমন একটা রাস্তার ছেলের সাথে বিয়ে দিতে চাইতে না। নিধির জায়গায় যদি তোমার সন্তান থাকতো তাহলে এমনটা করতে পারতে না। সানাউল্লাহ চুপ হয়ে যায়, কষ্ট লাগে তার। সে কখনোই নিধিকে ভিন্ন চোখে দেখেনি, তার সন্তানের মতোই লালন পালন করেছে। নাজমুল এটা বলতে পারলো? নাজমুল চিৎকার করে সায়রকে গালাগালাজ করতে থাকে। শায়লা উঠে পড়ে, টেবিলে থেকে মিষ্টির প্যাকেটটা তুলে নেয়। এইসব কি মিষ্টি এনেছো তুমি? এইগুলো তো আমার বাড়ির কাজের লোকও খায় না। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টির প্যাকেটটা ছুঁড়ে ফেলে মেঝেতে। সায়র অপমানে মাথা নিচু করে নেয়। পেছনে নিধি দাঁড়িয়ে সবকিছু দেখছে। দ্বিতীয়বার সায়রকে করা অপমানে সে আরো ভেঙে পড়ে। অপমানে চোখ জোড়া বন্ধ করে নেয়, চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নাজমুল এগিয়ে গিয়ে সায়রের কলার চেপে দাঁড় করায়। সে নির্বাক, সে চাইছে না নাজমুলকে কিছু বলতে, এজন্যই চুপ করে থাকে। তোর সাহস কি করে হয় আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসা? আজ তোকে উচিত শিক্ষা দিব, যেন কোনোদিন আর নিধির দিকে চোখ তুলেও না তাকাস। নাজমুল থাপ্পড় মারার জন্য হাত ওঠায়। সায়র চোখ বন্ধ করে ফেলে। তাকে থাপ্পড় মারার আগেই নিধি এসে নাজমুলের হাত চেপে ধরে। নাজমুল চোখ গরম করে মেয়ের দিকে তাকায়, তবে নিধি তা পাত্তা দেয় না। নাজমুলের হাত ঝটকা দিয়ে ঝেড়ে ফেলে, সায়রের কলার ছাড়িয়ে নেয়। ব্যাস, অনেক হয়েছে। তুমি ওর গায়ে আর একটাও হাত দিতে পারবে না। তোর সাহস কিভাবে হয় আমার হাত ধরার? আমি তোমাকে দেখে আর ভয় পাই না। পরবর্তীতে এই হাত সায়রের দিকে গেলে তার দুমড়ে মুচড়ে ভেঙে দিতেও দ্বিধাবোধ করব না আমি। কি অভদ্র মেয়ে! বাবার সাথে কিভাবে কথা বলতে হয় এটাও জানো না? এই বেয়াদব ছেলেটার সঙ্গে থেকে থেকে এমন শিক্ষা পেয়েছো? মুখ সামলিয়ে কথা বলবে বড় মা, না হলে আমি ভুলে যাব তুমি আমার কেউ হও। শায়লা নিধির সাহসে চমকায়। যেখানে এতদিন সে কারোর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি, সে এখন হুমকি দিচ্ছে। তুই এই বস্তির ছেলের জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিস? হ্যাঁ করছি। ও বস্তির ছেলে হলেও ওকে আমি ভালোবাসি। ওকে অপমান করা মানেই আমাকে করা। তুই কি ভেবেছিস তোকে আমি ওর সঙ্গে বিয়ে করতে দেব? কখনোই না। আমি সায়রের সঙ্গেই বিয়ে করব, আর সেটাও আজকে। তুমি পারলে আমাকে আটকিয়ে দেখাও। ভুলে যাস না, ওই ছেলের সাথে বিয়ে করলেই এ বাড়ির দরজা চিরদিনের মতন তোর জন্য বন্ধ। আমি সবকিছুই ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমি সবকিছু ছাড়তেই প্রস্তুত। সানাউল্লাহ নিধির সাহসে বিস্ময় হয়, তবে মনে মনে আনন্দ পায়। মেয়েটা তার বাবার মতো লোভী নয়, বড্ড সাহসী মেয়ে। দূর থেকে নিধির মা সবকিছু দেখছে, সে এসবে নাক গলাবে না। নাজমুলকে সে সবচেয়ে বড় ভয় পায়, এই জন্যই কখনো স্বাভাবিক কথাও বলে না। আর এর চেয়েও বড় সত্য, সে নিধির সৎমা। তবে সৎমা হলেও নিধিকে যথেষ্ট স্নেহ করে। নিধি সায়রের হাত চেপে ধরে, তারপর শক্ত গলায় বলে, চলো সায়র, আমরা আজকেই বিয়ে করব। আমি তোকে আটকাবো না, তবে মনে রাখিস আজ থেকে তুই আমার মেয়ে না। আমার সম্পদ কানাকড়ি তুই কিচ্ছু পাবি না। কিছু চাই না আমার। আমি নিজেই মনে করব আজ থেকে তুমি আমার বাবা না। আমার বাবা আজ এই মুহূর্তে থেকে মারা গেছে। নিধির কড়া অপমানে নাজমুল আরও ক্ষেপে ওঠে, চোখে মুখে হিংস্রতা নেমে এসেছে। নিধি সায়রের হাত টেনে বাইরে চলে যায়। শায়লা গিজির গিজির করে কী সব বলছে, তবে নিধির মা ঠোঁট প্রসারিত করে হাসে। মনে মনে বলে, অন্তত নিধি তার মতো পরাজয় মেনে নেয়নি। সময় গড়িয়ে যায়, বিকেল হয়ে এসেছে। নিধি ও সায়র চেয়ারে বসে আছে। তারা কাজী অফিসে, তাদের সঙ্গে আরো দুইজন আছে। ছেলে দুটো সায়রের বন্ধু, তাদের সাক্ষী হিসেবে এখানে আনা হয়েছে। অবশেষে নিধির জীবনের মর্মস্পর্শী সময়টা আসে। কাজী সাহেব সবকিছু ঠিকঠাক করে বলে, মা, তুমি এই বিয়েতে রাজি থাকলে বলো কবুল। কিছুক্ষণ সময় অতিক্রান্ত হয়, তারপর নিধি আস্তে করে বলে, কবুল। একে একে সে 3 বার কবুল বলে। সকলে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে। নিধি চোখ জোড়া বন্ধ করে, অশ্রু গাল গড়িয়ে চুইয়ে পড়ছে। সে বুঝতে পারছে এই কবুল বলার সঙ্গে সঙ্গে তার জীবন পরিবর্তন হয়ে গেল।
প্রবল বলার সঙ্গে সঙ্গে তার পরিবার আজ থেকে আলাদা হয়ে গেল। যেখানে ছোট্ট থেকে বেড়ে উঠেছে সেই বাড়ির দরজা আজ থেকে তার জন্য বন্ধ। যাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ভাবত সেই আজ তার চিরশত্রু। তবুও নিধিকে সবকিছু সহ্য করে নিতে হয়। কখনো কখনো ভালো কিছু পেতে হলে ত্যাগ করতে হয়। সঠিক মানুষকে আজীবন পাশে রাখতে এতটুকু ত্যাগ তো করতেই হবে। সায়র অকপটে কবুল বলে। মোনাজাতের মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। হাসি মুখে সবাই কাজী অফিস থেকে বেরিয়ে আসে। সামনে ফুল দিয়ে সাজানো একটা কালো মাইক্রো গাড়ি। সায়র সেদিকে এগিয়ে যায়। মাইক্রো গাড়ি কেন? এমনি, তুমি উঠে বসো। নিধি বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে। সে গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে বসে সায়র। নিধি তার পাশেই বসেছে। আপনি ড্রাইভিং জানেন? হুম। কিভাবে? আমি তো জানি না। তুমি তোমার হাজবেন্ডের সম্পর্কে অনেক কিছুই জানো না, তবে আস্তে আস্তে আজ সব জানতে পারবে। নিধি কিছুটা কৌতূহল হয় কি এমন আছে সায়রের জীবনে যা তার অজানা। তবে নিধি লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। সায়রের বলা হাজবেন্ড শব্দটা তার কাছে অন্যরকম সুন্দর লাগছে, তবে কেমন অনুভূতি হচ্ছে তা ওর কাছে অজানা। গাড়িতে চলতে থাকে, তবে উল্টো পথে। নিধি কৌতূহলবশত বলে, আপনি এদিকে যাচ্ছেন কেন? বস্তি তো এই রাস্তায় নয়। জানি আমি যেদিকে যাচ্ছি তুমি শুধু দেখতে থাকো, তবে কোনো প্রশ্ন করবে না। আমি নিজেই তোমাকে বলবো। নিধি চুপ করে থাকে। সে বুঝতে পারছে না এসব কি হচ্ছে। সায়র নতুন করে কি বলতে চাইছে। সে শুধু কৌতূহল চোখে সবকিছু দেখছে। গাড়িটা শ শ শব্দ করে এগিয়ে চলেছে। লক্ষ্মীপুর মোড় ছেড়ে বাদিকে ঢুকে যায়। কিছু দূর যেতেই একটা সাদা 8তলা বিল্ডিং এর নিচে গাড়ি থামে। সায়র গাড়ি থেকে নেমে আসে। অন্য দরজা খুলে বলে, নিধি নেমে এসো। সায়রের বাড়ানো হাত ধরে নিধি নেমে আসে, মাথা উঁচু করে বিল্ডিংটা দেখে। তবে সায়রের কথা অনুযায়ী প্রশ্ন করে না। সায়র নিধির হাত টেনে ভেতরে যায়। সিঁড়ি বেয়ে 3য় তলায় যায়। কলিং বেল বাজাতেই ভেতর থেকে একজন দরজা খুলে দেয়। মেয়েটা হয়তো এবারের কাজের মহিলা। পোশাক দেখে তাই মনে হচ্ছে। মেয়েটার বয়স খুব বেশি না, নিধির বয়সী। সে সায়রকে দেখে বলে, ভাইজান, আপনি এসে গেছেন। আপনার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। খুব ভালো করেছিস টুম্বা, সবকিছু ঠিকঠাক করেছিস তো? হ্যাঁ ভাইজান, আপনার কথা মতো সবকিছু করেছি। হ্যাঁ, এটা তো নতুন ভাবি। ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, এক ফুট চাঁদের মতো। আসসালামু আলাইকুম ভাবি। নিধি শান্ত কণ্ঠে সালামের জবাব দেয়। তার মাথা ঘুরছে, সে কিছু বুঝতে পারছে না এসব কি চলছে। সায়র নিধিকে নিয়ে ভেতরে এগিয়ে যায়। গলা উঁচু করে বলে, টুম্বা তুই তাহলে বাড়ি চলে যা, রাত হয়ে গেছে। কাল সকাল সকাল এসে রান্না শুরু করবি। ঠিক আছে ভাইজান। বাসার জন্য খাবার নিয়েছিস তো? জি ভাইজান। আচ্ছা তাহলে সাবধানে বাড়ি যা। টুম্পা মাথা নাড়িয়ে চলে যায়। সায়র গিয়ে দরজা লাগায়। নিধি চারপাশে ঘুরে ঘুরে দেখছে। চারিদিকে দামি দামি ফার্নিচারে ভরপুর। এত দামি ফার্নিচার তাদের বাড়িতেও নেই। এবার নিধির চোখ যায় উপরের দেওয়ালে। সেখানে সায়রের বেশ কিছু ছবি ঝোলানো। এই সায়রের সঙ্গে ছবির সায়রে বিশাল তফাৎ। সেখানে নানান দামি দামি পোশাক পরে আছে সায়র। নিধি আর কৌতূহল দমিয়ে রাখতে পারে না। এই ছবিগুলো কার? আর ওই মেয়েটা কি? এই ফ্ল্যাটটাই বা কার? বাবা, এত এত প্রশ্ন করলে আমি উত্তর কিভাবে দেব? আস্তে আস্তে বলো, আজ সব উত্তর দেব তোমায়। ওই মেয়েটাকে আপনাকে এত সম্মান দিয়ে কেন কথা বলছে? ওই মেয়েটা এবারের কাজের লোক। এই ছবিগুলো কার? আর ফ্ল্যাট এটাই বা কার? ছবিগুলো আমারই, এই ফ্ল্যাটটাও আমার। আর শুধু এই ফ্ল্যাট নয়, এই যে বিল্ডিংটা দেখছো, এটার একমাত্র মালিক আমি। নিধি চমকে ওঠে। বিস্ময়ে হতবাক সে। কিছুই তার মাথায় আসছে না। মানে কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোনো বস্তি ছেলে নই। এতদিন এগুলো আমি ইচ্ছাকৃতভাবেই সাজিয়েছিলাম। এই শহরে বড় বড় বিজনেসম্যানদের একজন আমি, তবে কেউ আমাকে চেনে না। আমি পেছনে থেকেই ব্যবসা করি, শুধু বিল্ডিং নয়, এছাড়াও এই শহরে আমার বড় বড় কোম্পানি আছে। তাহলে এমন নোংরা পোশাক দরিদ্র কেন সেজে থাকেন? সায়র নির্লিপ্তভাবে জবাব দেয়, এর পেছনেও কারণ আছে। কি কারণ? সায়র আস্তে আস্তে বলতে থাকে, তানহা প্রথম নয়, এর আগেও আমি একজনকে পছন্দ করতাম। তখন আমার পারিবারিক স্ট্যাটাস ছিল খুবই খারাপ। তার সাথে আমার 3 বছরের রিলেশন ছিল, তবে সে শুধু টাকার জন্য আমাকে রেখে চলে যায়। এরপর আস্তে আস্তে আমাদের পারিবারিক স্ট্যাটাস কিছুটা হলেও ভালো হয়। তবে অ্যাক্সিডেন্টে একদিন আমার বাবা মা দুজনই মারা যায়। তারপর থেকে আমি কিছুটা ভেঙে পড়ি। বছরের পর বছর পরিবর্তন হতে থাকে। তারপর আমি নিজেকে শক্তভাবে গড়ে তুলি, নিজের জায়গাটা সর্ব ওপরে টেনে তুলি। একদিন তানহার সঙ্গে দেখা হয় আমার। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই। তবে তানহার আসল ব্যবহার, মনের সিদ্ধান্ত জানার জন্য আমি গরিব সেজে পরিচিত হই। আমাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর একদিন হঠাৎ
পার্কে একটা ছেলের সাথে দেখি, পরেরটা তো তুমি জানোই। শুধুমাত্র সঠিক মানুষকে বেছে নিতে আপনি দিনের পর দিন এত কিছু ত্যাগ করে গরিব সেজে থেকেছেন, একের পর এক লাঞ্ছনা অপমান সহ্য করেছেন, শুধু এই কারণেই? হ্যাঁ, শুধু এই কারণেই আমার ত্যাগ সার্থক। অবশেষে আমি জীবনের সঠিক মানুষকে খুঁজে পেয়েছি। আপনি কিভাবে বুঝছেন আমি সঠিক? আমিও তো তানহার মতো করতে পারি। আমি জানি তুমি আমাটা করতে পারবে না। তুমি তার মতো হলে আমি দরিদ্র জেনেও আমার হাত ধরে আসতে না। যদি তুমি লোভী হতে তাহলে শুধু ভালোবেসে পরিবার ছেড়ে আসতে না। নিধি বুঝতে পারছে না কি বলবে, সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এত বড় চমক সে নিতে পারছে না। কখনো সে ঘুণাক করেও ভাবেনি সায়র তাকে এত বড় চমক দেবে। নিধির এখন কি অনুভূতি জানানো উচিত সে বুঝতে পারছে না। তার মাথা চক্কর পাচ্ছে। এত কিছু রহস্য সায়রের মাঝে লুকিয়েছিল, অথচ সে এতদিন এইসব ঘুণাক করেও টের পায়নি। কিছুক্ষণ সময় পেরিয়ে যায়, আস্তে আস্তে রাত নেমে আসছে। সায়র ও নিধি একসঙ্গে টেবিলে বসে খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে সায়র বলে, কাল সকালে তোমাদের বাড়িতে যাব, তুমি তৈরি থেকো। নিধি আমার কথায় একটু থমকায়, খাওয়া বন্ধ করে বলে, কেন? ওই বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই। আমি নতুন করে আর ঝামেলা চাচ্ছি না। ঝামেলা করবো কেন? শুধু কিছু কথা বলবো। বাবা যদি রিয়াক্ট করে? তোমার বাবা সবকিছু জানার পর ঠিক কি রিয়াক্ট করে আমি সেটাই দেখতে চাই। কিন্তু আমার ভয় করছে, যদি কিছু হয়। কিছুই হবে না, আমি সাথে আছি তো। নিধি সামান্য হাসে, খাবার খেতে শুরু করে। একসময় দুজনের খাওয়া হয়ে যায়। সায়র নিধির দিকে একটু ঝুঁকে পড়ে। নিধি বুঝতে পারছে না সায়র এমন কেন করছে। সে চোখ বন্ধ করে নেয়। সায়র মুচকি হেসে হাত দিয়ে নিধির মুখের পাশে লেগে থাকা খাবার পরিষ্কার করে দেয়। নিধি চোখ খুলে লজ্জা পায়, লজ্জায় মাথা নিচু করে ফেলে। দুজনেই রুমের দিকে এগিয়ে যায়। নিধি এতক্ষণ একবারও রুমে যায়নি। দরজা খুলতে নিধির চোখ কপালে। বড় রুম, চারিপাশে দামি দামি ফার্নিচার, বিছানায় তাজা ফুল দিয়ে সাজানো। এগুলো দেখে নিধি হতবাক। এই অল্প সময় সায়র কিভাবে এত কিছু প্ল্যান করেছে? রুম সাজানোটা ভারী মিষ্টি হয়েছে, অনেক সুন্দর লাগছে। ওই মেয়েটা কি একা হাতে সবকিছু করেছে? না, তাকে আরো দুজন সাহায্য করেছে। তোমার পছন্দ হয়েছে তো? অনেক। সায়র মুচকি হাসে, এগিয়ে গিয়ে বিছানায় বসে। নিধিও বিছানায় এক কোণে বসে। এত দূরে কেন? এদিকে এগিয়ে এসো। আমরা এখন স্বামী স্ত্রী, এখন কিসের লজ্জা? নিধি চুপ করে থাকে, ঠোঁটে মোলায়েম হাসি লেগেই আছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলো। রাগ করবেন না তো? রাগ কেন করব? তুমি নির্দ্বিধায় বলো। আসলে আমার বিয়েটা হুটহাট হয়ে যাওয়ায় আমি সব কিছু সামলে নিতে প্রস্তুত নই। আপনার সাথে অ্যাডজাস্ট হতে আমার কিছুদিন সময় প্রয়োজন। সায়র চুপ করে থাকে। নিধি মাথা নিচু করে আছে। সে ভাবে সায়র এই কথা ভেবে রাগ করেছে। কেন রাগ করবে না? প্রত্যেক ছেলেরই বিয়ের প্রথম রাত নিয়ে স্বপ্ন থাকে। নিধি নিজেকে দোষারোপ করতে থাকে। নিজেই মনে মনে নিজেকে বলে, আমার এই কথা বলাটা বুঝি ভুল হয়ে গেল, না বলাই উচিত ছিল। এখন যদি সায়র অনেক রেগে যায়? কিন্তু নিধিকে ভুল প্রমাণিত করে সায়র হেসে ওঠে। তারপর জবাব দেয়, এই ব্যাপার, এখানে ভয় পাবার কি আছে? তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোমার অনুমতি ছাড়া আমি তোমাকে ছুঁয়েও দেখব না। সায়রের জবাবে নিধির ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমার প্রচুর গরম লাগছে, গোসল করা জরুরি। তুমি রুমেই থাকো, আমি গোসল সেরে আসি। এই রাতে গোসল করবেন? ঠান্ডা লেগে গেলে? কিচ্ছু হবে না, আমার অভ্যেস আছে। গোসল না করলে আমার ঘুম হবে না। ঠিক আছে, যান। সায়র তোয়ালে নিয়ে চলে যায়। নিধি বিছানায় পা তুলে বসে। ভেতর থেকে ঝমঝম পানির শব্দ আসছে। বেশ কিছুক্ষণ পরে সায়র গোসল শেষে বের হয়। তার শরীরে কিছু নেই, শুধুমাত্র তোয়ালে পড়ে। নিধি সায়রকে এই অবস্থা দেখে লজ্জায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলে। সায়র নিধির লজ্জা বুঝতে পেরে মুচকি হাসে। চকচকা নীল রঙের একটা শার্ট পরে সায়র, পরনে কালো প্যান্ট, চুলের অবশিষ্ট পানিগুলো ঝেড়ে ফেলে। সে শার্ট পরেই ঘুমাবে। নিধি না থাকলে অবশ্য শার্ট ছাড়াই থাকতো। সে চাইছে না নিধি অস্বস্তিতে পড়ুক। আমি সোফায় শুয়ে পড়বো। না না, সোফায় কেন কষ্ট করে ঘুমাবেন? বিছানায় ঘুমাতে পারেন, মধ্যে কোলবালিশ দিয়ে দেব। সায়র বিছানায় উঠে যায়, একপাশে শুয়ে পড়ে। নিধিও তার অপর পাশে ঘুমায়। সায়র নিধির দিকে তাকিয়ে আছে, তবে নিধি অন্যদিকে তাকিয়ে। আস্তে আস্তে রাত গভীর হতে থাকে। সারাদিনের ব্যস্ততায় ক্লান্ত থাকে দুজনেই ঘুমিয়ে পড়ে। ভোরের আলো ফুটে ওঠে। চারিদিকে অন্ধকার কেটে ঝলমলে আলো ফুটে উঠেছে। নিধি তৈরি হচ্ছে। আজ তার চৌধুরী বাড়িতে যাবার দিন। সায়র বেশ কিছু সোনার গহনা দিয়েছে তাকে, বলেছে এগুলো সহ পরতে। নিধি মেরুন রঙের একটা শাড়ি পরে, মুখে হালকা মেকআপের প্রলেপ লাগায়, কপালের মাঝখানে ছোট্ট টিপ দেয়। প্রতিবারের মতো 2 হাত ভর্তি কাঁচের চুড়ি পরতে ইচ্ছে করলো নিধি।
কিন্তু সোনার চুড়ি থাকা তার হয়ে উঠল না। নিধি তার চুলগুলো মুক্ত হাওয়ার মাঝে ছেড়ে দেয়। চুলগুলো কাঁধ বেয়ে নেমে পড়েছে, একটু কার্ল করা। নিধির কানে বড় বড় স্বর্ণের ঝুমকা দুলছে, দুহাতে চুড়ি, গলা একটা মোটা ভারী নেকলেস। এত ভারী গহনা নিধির পছন্দ নয়, তবে সায়রের কথা তাকে পড়তেই হচ্ছে। নিধি রেডি হতে হতেই সায়র রুমে চলে আসে। হয়েছে তোমার? নিধি মাথা নাড়ায়, সায়রের দিকে অবাক চোখে তাকায়। আজ তাকে সম্পূর্ণ ভিন্ন লাগছে। ভেতরে ইন করে সাদা শার্ট পরেছে, উপরে স্যুট প্যান্ট, হাতে ব্র্যান্ডেড ঘড়ি চকচক করছে। চুলগুলো আজ ভিন্ন ধাঁচের লাগছে, সাধারণভাবে পরিপাটি করা। নিধি অবাক চোখে সায়রকে দেখে, সায়র নিধিকে মুগ্ধ নয়নে দেখে। তোমাকে অনেক সুন্দর লাগছে নিধি। আপনাকেও। দুজনেই মুচকে হেসে ওঠে, এগিয়ে যায় গাড়ির দিকে। সায়র গাড়ি স্টার্ট করে, চলতে থাকে তারা চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল চৌধুরী বাড়ির বাগান ভিজে উঠেছে। বাড়ির কাজের লোকগুলো সব গাছে পানি দিচ্ছে, পানির স্রোতে রাস্তাও ভিজে গেছে। চৌধুরী বাড়ির মধ্যে সাদা বড় একটা গাড়ি ঢোকে, সবাই সেদিকে তাকিয়ে থাকে। গাড়ির মধ্যে থেকে সায়র নেমে আসে, লোকগুলো চমকে ওঠে। ভুল দেখছে কিনা বুঝতেই চোখ কুচলে আবার তাকায়। তারা সবাই আগেও সায়রকে দেখেছে, সবকিছুই জানে, কিন্তু সায়রের এই পরিবর্তন কিভাবে সম্ভব? তবুও এত দ্রুত? তারা তো শুনেছে সায়র বস্তিতে থাকে, মাইনেও কম। সবাই ভূত দেখার মতো চমকে তাকিয়ে থাকে তাদের দিকে। সায়র অপর দরজা খুলে নিধিকে হাত ধরিয়ে নামায়। শাইলা ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসেছে, হাতে এখনো তোয়ালে, মুখ মুছছে। তার চোখ যায় গাড়ির দিকে। এই ড্রেস আপে দুজনকে দেখে থমকে যায় সে, অবাকের চরম পর্যায়ে। এটা কিভাবে সম্ভব? শাইলা হা করে তাকিয়ে থাকে, হাতে তোয়ালে পড়ে গেছে, সেদিকে তার খেয়াল নেই। এত বড় শখ সে নিতে পারছে না। শাইলার চোখ জোড়া বারবার নিধির চকচকে গহনার দিকে যাচ্ছে। এতগুলো গহনা সে কোনোদিন স্পর্শ করেও দেখেনি। সায়ন নিধির সামনে এগিয়ে যায়, দ্বিতীয় তলায় উঠে কলিং বেল বাজায়। একজন মেড গিয়ে দরজা খুলে দেয়। সায়র ও নিধি একসঙ্গে ভেতরে ঢোকে। সোফায় পত্রিকা হাতে বসে আছে সানাউল্লাহ, নাজমুল ল্যাপটপ নিয়ে কিছু করছে। শাইলা এতক্ষণে সেখানে চলে এসেছে। সবাই সায়র আর নিধির দিকে তাকায়, সবাই বেশ অবাক। এই পোশাকে তারা কখনো সায়রকে কল্পনাও করেনি। নিধি, তোর গলায় এগুলো কেনা গহনা? আর বাইরের গাড়ি কার? এগুলো আসল সোনার গহনা, আর বাইরে গাড়িটাও আমার হাজবেন্ডের নিজের টাকায় কেনা। কি বলছিস? এগুলো কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? একই প্রশ্ন সানাউল্লাহ করে। সায়র শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বুঝিয়ে বলে। সায়র যে সত্যি এত বড় কোটিপতি এটা জানার পর সবার চোখ কপালে। নাজমুল শক্ত কণ্ঠে বলে, আমাদের সাথে ইয়ার্কি করতে এসেছিস? তোর হাজবেন্ডের কতটুকু মুরদ আছে তা আমি জানি না? ঠিক মতন খেতেই পায় না, এগুলো চোখে কোথায় দেখবে? নাটক শুরু করেছিস নতুন করে? সায়র এতক্ষণ চুপ থাকলে এবার বলে, যতটা দুর্বল ভাবছেন আমি কিন্তু ততটাও দুর্বল নই, তাই একদম নর্মাল ভাববেন না শ্বশুরমশাই। আপনার মতো 10টা লোক কেনা বেচার মতো সামর্থ্য কিন্তু আমার আছে। সবাইকে পাগল বোঝালেও কিন্তু আমাকে পারবি না। আমি এতটা বোকা নই যে তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব। আপনাকে বিশ্বাস করতে কে বলেছে? আপনি বরং চোখ বন্ধ করে রাখুন। আমার বাড়ি আমি চোখ খুলে রাখবো নাকি বন্ধ করে রাখবো এটা আমার ইচ্ছে। তোরা আবার কেন এখানে এসেছিস? কিছু পাওনা মিটিয়ে দেওয়ার জন্য এসেছি। মানে? নিধি সায়রকে উদ্দেশ্য করে বলে, সুটকেসটা দিন। সায়র নিধির হাতে সুটকেস তুলে দেয়। নিধি সুটকেস নিয়ে নাজমুলের দিকে এগিয়ে যায়। সুটকেস খুললে এতগুলো ভর্তি টাকা দেখে নাজমুল চমকায়, তার চোখ জোড়ে জল করছে। এতগুলো টাকা সায়র কিভাবে পেল? নাজমুলের মনে বিভিন্ন প্রশ্ন উকি পাচ্ছে। আপনি আমাকে সামান্য কিছু টাকার জন্য বিক্রি করে দিতে চেয়েছিলেন। আমার চেয়ে আপনার কাছে টাকা বেশি বড় ছিল। একবারও আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করেননি, বরং জোর জবরদস্তি করে বিয়ে দিতে চেয়েছিলেন। সায়র না থাকলে হয়তো এতক্ষণে আমি রেহানের সঙ্গেই থাকতাম। তার মতো চরিত্রহীন একজনকে আমার জীবনের সঙ্গে জুড়ে দেওয়া হতো, আমার জীবনটা ধ্বংস করে দেওয়া হতো। আর এর একমাত্র কারণ ছিলেন আপনি। শুধুমাত্র টাকার জন্য এত নিচু হতে পারলেন, এতটুকু আপনার বিবেকে বাঁধল না? নাজমুল কথা বলে না, চুপ করে থাকে। তার বলার মতো কিচ্ছু নেইও। সত্যি বলেছে নিধি, সে টাকার পেছনে ছুটতে গিয়ে অন্ধ হয়ে গেছিল। কোনটি ভালো কোনটি খারাপ এতটুকু বোঝার ক্ষমতাও তার ছিল না। নিধি সুটকেসের ভেতর থেকে টাকা তুলে নেয়, আচমকা নাজমুলের দিকে ছুঁড়ে মারে। আপনার টাকার প্রয়োজন না? এই নিন আপনার টাকা। আর কত টাকা লাগবে বলুন, সব দেবো আপনাকে। একে একে সব টাকা ছুড়ে দেয় নাজমুলের দিকে। নাজমুল অপমানে মাথা নিচু করে নেয়। আজ তার কিছুই বলার নেই, নিজের ভুল সে বুঝতে পারছে, কিন্তু বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে। নিধির চোখ জলে ভরে ওঠে। সে যতটা সহজে মুখে বলেছে, ভেতরে অন্তরটা ঠিক ততটাই ছিঁড়ে চলেছে।
যেন কাটা বিচ্ছে শরীরের সঙ্গে, কষ্ট হচ্ছে ভীষণ। একসময় নাজমুল ছিল তার জীবনের মহানায়ক, অথচ আজ সে তার জীবনের সবচেয়ে বড় ভিলেন। নিধি সায়রকে উদ্দেশ্য করে বলে, চলুন আমি বাড়ি যাব। সায়র মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। দুজন এগিয়ে আসে দরজার দিকে। এমন সময় নাজমুল নিধিকে ডেকে ওঠে। নিধি, নিধি থমকে দাঁড়ায়, ঘুরে তাকায় পেছনে। নাজমুল তার দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে কাতরতা, অশ্রু। নিধি অবাক হয়, এত হিংস্র মানুষও কাঁদতে পারে? তার চোখে অশ্রু কেন? নাজমুল এগিয়ে আসে, কাছাকাছি এসে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি জানি অনেক ভুল করে ফেলেছি, তোর সঙ্গে বড় অন্যায় করে ফেলেছি। আমি এখন বুঝতে পারছি আমার ভুল। আমি এতদিন টাকার মোহে অন্ধ ছিলাম, সঠিকটা ঠিকভাবে দেখতেও পারিনি। এখন আমি সব বুঝতে পেরেছি, কত বড় অন্যায় করেছি আমি। এর হয়তো ক্ষমা নেই, তবু আমাকে তুই ক্ষমা করে দিস মা, না হলে আমি শান্তি পাবো না। নিধির চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে, কেঁদে ওঠে সে। গাছের গোড়া কেটে ফেলার আশা করছেন এখন? নাজমুল মুখ নামিয়ে ফেলে, মাথা নিচু করে রাখে। এবারের মতন আমাকে মাফ করে দে, কথা দিচ্ছি আর কখনো টাকার লোভ করব না। তোর এই অধম বাবাকে ক্ষমা করে মুক্তি দে মা। আমার বুকের মধ্যে জ্বালা করছে, সেই ছোট নিধির মতন একটু আমার বুকের মধ্যে আসবি, জড়িয়ে ধরবি একবার, তাহলে মনে হয় শান্তি পেতাম আমি। নাজমুল কাতর কণ্ঠে কথাগুলো বলে হাত বাড়িয়ে দেয়। নিধি উপেক্ষা করতে পারে না আর, ছুটে যায়, ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে, ডুকরে কেঁদে ওঠে। সায়র শান্তশিষ্ট হয়ে দাঁড়িয়ে আছে, এতে তার কোনো মাথা ব্যথা নেই, বরং নাজমুল নিজের ভুল বুঝতে পেরেছে, এতেই সে খুশি। হঠাৎ নিধি নাজমুলের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, শক্ত কণ্ঠে বলে, না, তোমার ছলনায় আমি ভেঙে পড়ব না। আমি তোমাকে কখনো মাফ করব না, কখনোই না। নিধি ছুটে বেরিয়ে যায়, সিঁড়ি বেয়ে নামতে থাকে। নাজমুল এবার একটু ভেঙে পড়ে। মন খারাপ করবেন না, আমি নিধিকে বুঝিয়ে বলবো, সবকিছু ঠিক করে নেব, শুধু একটু সময়ের প্রয়োজন। হায় রে, নাজমুলকে আর কিছু বলতে না দিয়ে চলে যায়, ছুটে গাড়ির কাছে যায়। নিধি ভেতরে বসে কাঁদছে। সায়র সামান্য দাঁড়িয়ে থেকে গাড়িতে ওঠে, নিধিকে কিছুই বলে না, একটু একা থাকতে দেয়। গাড়ি স্টার্ট করে, গাড়িটা চৌধুরী বাড়ি ছেড়ে চলে যায়। নিস্তব্ধ রাতে ছাদের উপরে দাঁড়িয়ে আছে নিধি, চোখ জোড়া আকাশের পানে। সায়র নিঃশব্দে এগিয়ে যায়। এখানে কি করছো নিধি? আকাশের মাঝে আমার অতীতকে খুঁজছি। কিন্তু অতীত একবার চলে গেলে আর শত চেষ্টা করেও খুঁজে পাওয়া যায় না। জানি পাওয়া যায় না, তবুও মনকে বুঝিয়ে দিতে খুঁজছি। তোমার মন খারাপ? নিধি কিছুই উত্তর দেয় না। নিধি, আমার মনে হয় তোমার আব্বু নিজের ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আপনিও বলেছেন, আপনি কি দেখলেন না সে কিভাবে আমার প্রতি অত্যাচার করেছিল? নিধি, মানুষ মাত্রই ভুল হয়, সে যখন ক্ষমা চাচ্ছে তাহলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমি আমার মনকে বোঝাতে পারছি না। নিজেকে স্বাভাবিক করো নিধি। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা নেমে আসে। একসময় নিধি বলে, আচ্ছা, আপনি কখনো আমার বাবার মতো রং পরিবর্তন করবেন না তো? আমার প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারো, কখনোই তোমার কষ্টের কারণ হব না। জানেন খুব অসহায় আমি, আপনি আর আমাকে নতুন রূপ দেখিয়েন না। এবার সত্যিই মরে যাব, দুমড়ে মুচড়ে ভেঙে পড়ব। সায়র নিধির দিকে এগিয়ে যায়, হাতে নিধির হাত নিয়ে শক্ত করে চেপে ধরে। কথা দিচ্ছি, কখনো তোমাকে ছেড়ে যাব না। মৃত্যু বাদে কেউ আমাদের আলাদা করতে পারবে না। নিধির ঠোঁট ভেঙে কান্না আসছে, মনে হচ্ছে সায়রের কাছে সবকিছু কান্না বিসর্জন দিয়ে কষ্ট কমাতে। এতটা দুর্বল তো সে ছিল না, পরিস্থিতি কেন তাকে এতটা ভেঙে দিচ্ছে? কষ্ট পেও না, আমি আছি তো। নিধি যেন একটু ভরসার হাত পেল। আমি আছি তো কথাটা তাকে শক্ত করে তুলল। নিধি সায়রকে হঠাৎ জড়িয়ে ধরে, বুকের মাঝে নিজের মুখ লুকিয়ে নেয়। সায়র নিধিকে আরও একটু চেপে ধরে, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। রাতের নিস্তব্ধতা বাড়তে থাকে। রাত যেমন কমে আসছে, তেমনি দুজন তরুণ তরুণীর কষ্টের পাহাড় ক্রমাগত কমে আসছে।